শাহজাদপুর শহরটি কোলাহলে মেতে থাকা এক প্রাণোচ্ছল শহর হলেও এই শহরে অবস্থিত এক ছোট গ্রামে বহমান গুমোট এক নীরবতা, যেখানে নীরবতাও ওর দাস। এ যেন এক দাসত্বপুরী। এখানে আধার নামার সাথে সাথে অন্ধকারের অতল গভীর থেকে বাতাসের মতো ভেসে আসে সেই নাম, অন্ধকারের দানব কালিশ জিন। এখানকার অন্ধকার, এখানকার বাতাস সব যেন চিৎকার করে বলে ওর তাণ্ডবের কথা। যুগের সাথে হয়তো ওর আতঙ্কের কথা সবাই ভুলে গেছে, কিন্তু আজও এই গ্রামে সেই দানবের কথা উঠলে সেখানে বসবাসরত মুরব্বীদের মাঝে ভয়ের শিহরণ জাগে। নিছক আজ সে দানবের আতঙ্কের কথা বাচ্চাদের ভয় দেখানোর এক গল্প কাহিনী মাত্র। এই মাত্র ভাবাটাই ভুল। ভয়, ভয় যে কখনোই একটু বা মাত্র হয় না। ভয় হয় এক অনাগত বাচ্চার মতো। বাচ্চা যেমন তার মায়ের গর্ভে ছোট একটা রক্তদানা থেকে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে মানুষের রূপ নেয়, ভয়ও তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠে, ভয়ানক দানবের রূপ নেয়। কল্পনার নিকষ কালো আধারের বুক চিরে বাস্তব দুনিয়ার আলোকে অন্ধকারের কালো দুনিয়াতে রূপান্তরিত করতে আসে। তেমনি সেই ঘটনা যা বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনানো হতো, তা যে এবার এক ভয়ানক রূপে আবারও গ্রামে ফিরে আসবে তা কেউ কখনো কল্পনাও করেনি। যা লোককাহিনী হয়ে অতীতের কোনো এক কোণে বিলীন হয়ে গিয়েছিল, তা বহু যুগ পরে কেন জানি না আবারও ফিরে এসেছে। আমরা অনেকেই ভেবে থাকি জিন, পিশাচ বা শয়তানের কোনো অস্তিত্বই বর্তমান যুগে নেই। কিন্তু কেউ কি এটা জানি, যুগের যতই পরিবর্তন আসুক না কেন, এরা এদের অস্তিত্বের জানান প্রতিযুগেই দিয়ে থাকে। যখন সন্ধ্যার কালো ছায়া সূর্যের আলোকে গ্রাস করে, তখন নেমে আসে ঘন কালো রাত। সেই অন্ধকারের দানব ঠিক এমনই ঘন কালো আধার নিয়ে আসে এই গ্রামে বসবাসরত এক পরিবারের ওপর, যা অকল্পনীয়। আর এই পরিবারকে নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা দেওয়ার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে। তো চলুন ঘটনাটি রিফাতের মায়ের ভাষায় শুনি। সালটা 2003-এর মাঝামাঝির শেষ। রিফাতের জন্মের 1 বছর পূর্ণের কয়েকদিন পরের ঘটনা। আমি রিফাতকে প্রতিদিনের মতো ঘুম পাড়িয়ে আমার রুমে শুইয়ে দিয়ে আমার মায়ের ঘরে গিয়ে বসি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মার মন ও শরীর কোনোটাই ভালো থাকে না, তাই তখন থেকে আমি ও আমার পরিবার মার বাড়িতেই থাকি। এমনকি রিফাতের জন্মও তার নানার বাড়িতেই হয়েছে। সেদিনও মার কাছে বসে আছি, হঠাৎ রিফাতের কান্নার আওয়াজ শুনি। আমি আর মা দৌড়ে যাই সেখানে। এর আগে রিফাতের এমন কান্না কখনো শুনিনি। আমি কাছে গিয়ে ওকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে চুপ করাতে চাচ্ছি, কিন্তু রিফাত চুপই হচ্ছে না। এর মধ্যে মা একটা ব্যাপার খেয়াল করলো যে রিফাত যেখানে শুয়েছিল তার পাশের চাদরটাতে কালচে রঙের সামান্য কি যেন লেগে আছে। সেই সাথে রিফাত একাধারে জানালার দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে কি যেন দেখে রিফাত ভয় পাচ্ছে। জানলার ওই পাশেই তো ছোট এক উঠোন, যার কিছু অংশ ভেঙে খালে চলে গেছে। তাহলে ওখানে এমন কি দেখল? এখানে বলে রাখি, রিফাতের এই নানার বাড়িটা একটা পুকুরের ওপর বানানো। এই বাড়ির পাশ দিয়ে একটা পুকুর বয়ে চলে গেছে। এই পুকুরকে ঘিরে অনেক রহস্যময়, ভয়ানক ও লোমহর্ষক ঘটনাও রয়েছে। এই পুকুরকে দিনের বেলা দেখতে যতটা শান্ত মনে হয়, রাতে তার চেয়েও বেশি ভয়ানক এবং জীবন্ত লাগে। দেখে মনে হয় এটা এক অশরীরীদের বাসস্থান। আমার মা এ সম্পর্কে অনেক কিছুই জানেন। মা আর বেশি না ভেবে আমাকে বলল রিফাতকে ওই ঘর থেকে তার ঘরে নিতে। আমি ওকে নিয়ে আমার মার ঘরে যাই এবং ওখানে গিয়ে মায়ের কোলে ওকে দেই। ওকে কোলে নিয়ে কিছু দোয়া পড়ে ওর গা বন্ধ করে দিল। এসব দেখে আমি জিজ্ঞাসা করলে মা বলে যে তার রিফাতের সাথে এমন করার কারণ। এদিকে রিফাতও শান্ত হয়ে গেল। এটা দেখে
এটুকু বুঝলাম যে মার বলা কথা হয়তো ঠিক। রিফাত হয়তো আসলেও কোনো কিছু দেখে ভয় পেয়েছিল। মা তখন রিফাতের গা বন্ধ করে দিচ্ছিল এবং বাম কাঁধের কিছু অংশে লালচে কালো দাগ হয়েছিল, আর ওখানে একটা ত্রিভুজ আঁকা ছিল এবং ভেতরে একটা চোখের মতো জিনিসও ছিল, আবছা আবছা। জিনিসটা আমাকেও দেখায়, কিন্তু এটাতে আমি তেমন একটা গুরুত্ব দেইনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমরা ভাবতেও পারিনি যে রিফাত আসলে কি দেখেছিল এবং রিফাতের সাথে আগামীতে কি হতে চলেছে এবং রিফাতের ওপরে কার নজর পড়েছে। রাত তখন প্রায় 2টোর মতো। রিফাতকে নিয়ে আমি আর ওর বাবা শুয়েছিলাম। তখন আমার ঘুম ভেঙে যায় রিফাতের অনুপস্থিতিতে। আমি চমকে উঠে বসলাম। দেখি রিফাত আমার পায়ের কাছে বসে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর মধ্যে কোনো নড়াচড়া নেই। একাধারে ও জানালার দিকে তাকিয়ে আছে। আর একটা বিষয় দেখলাম, জানালার পাল্লা খোলা এবং ওখানে 2টো চোখ, যা দেখতে রক্তের দলার মতো, যার দিকে রিফাত তাকিয়ে আছে। ভয়ে কেঁপে উঠলাম এবং রিফাতকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলাম। তখনও ওই চোখ 2টো তাকিয়েই আছে আমাদের দিকে, তবে এবার চোখ 2টো বুঝিয়ে দিচ্ছিল সে রেগে আছে। সাথে একটা ফুঁসফুঁস আওয়াজ। এই আওয়াজটা একটু খেয়াল করতেই মনে হলো আমার বুকে লেগে থাকা রিফাতের থেকে আসছে। আমি যেই না ওকে বুক থেকে সরাই, ওর মুখের দিকে তাকাই, তখনই রিফাত বলে উঠল, তুই এমন কেন করলি? আমি তো খেলছি রিফাতের সাথে। মনে হচ্ছিল ওই অবয়বটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং রিফাতের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে। এমন কথা 1 বছরের বাচ্চার মুখ থেকে শুনে আর জানালাতে ওই চোখ 2টো দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। ভাবুন তো, অন্ধকার ঘরে আপনি শুয়ে আছেন, মাঝরাতে আপনার ঘুম ভেঙেছে, আপনি দেখলেন আপনার ঘরের জানালা খোলা এবং সেখানে শুধু অন্ধকার। সেই অন্ধকারে 2টো রক্তচক্ষু জলজল করছে এবং 1 বছরের বাচ্চা যে ঠিকমতো বসতেও পারে না, সে আপনাকে হুমকি দিচ্ছে। আমার চিৎকারে ওর বাবা উঠে পড়ল, আমাকে বলতে লাগলো কি হয়েছে। আমি যেই না জানালার দিকে হাত তুলে দেখাতে গেলাম যে ওখানে কেউ আছে, তখন অবাক হয়ে তাকিয়ে থাকলাম। একটু আগেও দেখেছিলাম জানালা খোলা, এখন বন্ধ কিভাবে? এদিকে রিফাত দেখে ঘুমিয়ে আছে। কি হচ্ছে আমার সাথে? বুঝে ওঠার আগেই বাবা বলল, কই, কোথাও তো কিছু নেই। তাকে সব বললাম, কিন্তু রিফাতের বাবা বলল, এখানে কিছু নেই, সবই তোমার মনের ভুল। বাদ দাও, শুয়ে পড়ো। সব বাদ দিয়ে আমি শুতেই যাব। এর মধ্যে আচমকা আমাদের চালের ওপর থেকে কাকের আওয়াজ আসা শুরু করলো। সে সাথে রিফাত কেঁপে কেঁপে উঠে কান্না শুরু করলো। আমি এর মধ্যে অনুভব করলাম রুমটা কেমন যেন ভ্যাপসা গরম এবং গন্ধে ভরে উঠেছে। আমি ওর বাবাকে বলি, ঘরটা কেমন ভ্যাপসা গরম, অথচ শীতকাল তখন। এদিকে রিফাতের নানি ছুটে চলে এসেছে। আমি তাকে সব কথা বলতে সে অবাক হয়ে বলল, কই, আমি তো কোনো গরম অনুভব করছি না। এ কি, আসলেই তো, কোথায় গন্ধ, কোথায় গরম? আমি মাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম এবং রিফাতের বাবাকে বলতে বলি যে তুমিও তো অনুভব করেছিলে সব কিছুই, তাহলে মাকে বলো। কিন্তু রিফাতের বাবা এগুলোকে মনের ভুল বলে শুয়ে পড়তে বলে সবাইকে। রিফাতের নানিও আমাকে বেশিক্ষণ আর কথা বাড়াতে না দিয়ে যাওয়ার আগে বলে দোয়া পড়ে শুতে। আমি তাই করলাম। এর কিছুক্ষণ পর একটা ব্যাপার খেয়াল করলাম, এবার চালের ওপর কেউ হাঁটছে এবং সেই সাথে ফোঁস ফোঁস একটা আওয়াজ। গা ভার হতে লাগলো। জানি না কতক্ষণ এই শব্দ শুনেছি, আর এভাবেই একটা সময়ে ভয়ে ভয়ে রিফাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে মাকে আবারও বললাম সব কথা। এবার সে একটু ভাবনায় পড়ে গেল। হঠাৎ সে বলে ওঠে, হতেও পারে, তাহলে ওকে তোর দাদি অর্থাৎ বুলিকে দিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে হবে।
কোনো বিপদ হলো কিনা। ছোট থেকেই রিফাতকে তিনি ভালোবাসতেন। তিনি অল্প বিস্তর ঝাড়ফুঁক জানতেন, কারণ তার সাথে জিন আছে। যাই হোক, দাদিকে দেখানো হলো। তাকে বলেছিলাম গত সন্ধ্যা থেকে রিফাত খুব কান্না করছে এবং মনে হচ্ছে ও কিছু দেখে ভয় পাচ্ছে। একটু ঝেড়ে দাও তো। মা যদিও ঝেড়ে দিয়েছিল, তবুও তোমার কাছে আনা একটু ভালো করে ঝেড়ে দিতে। মাও দাদিকে বলল একই কথা। দাদি ঝাড়ফুঁক করার সময় রিফাতকে কোলে তোলে এবং তখন তার নজরটা রিফাতের কাঁধে থাকা ওই চিহ্নটার দিকে যায়। দেখার সাথে সাথে সে আমাকে এবং আমার মাকে সেটা দেখায়। আমাকে বলে, এই চিহ্নটা ওর কাঁধে কিভাবে আর কবে থেকে এসেছে? আমি আর মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। আমরা পুরোই অবাক। এটা কি হতে পারে? আমরা যেটাকে কিছু না ভেবে গুরুত্ব দেইনি, সেটা আজ এক রাতের ব্যবধানে এই পর্যায়ে। দাদি আবারও বলে উঠল, কিরে, কি হলো বল। আমার কাছে উত্তর না পেয়ে সে বলল, রুমের মা, তুমিই বলো কিভাবে হলো এটা। মা বলল, ঘটনাটা গতকালকের, যখন প্রথম রিফাত কান্না করেছিল কিছু একটা দেখে। সেদিন রিফাত যখন কান্না করছিল, ওর কান্না দেখে আমি সন্দেহ করেছিলাম যে খারাপ কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি তখনই কাঁধে এই চিহ্নটা দেখি, কিন্তু আজব করা বিষয় হলো তখন তা তো স্পষ্ট ছিল না। এত স্পষ্ট হলো কখন, কিভাবে? আমরা এটাকে কোনো গুরুত্বই দেইনি। সে বলল, আচ্ছা, আমি ঝাড়ফুঁক করে দিলাম, এখন আর কিছু না হওয়ারই কথা। তবে দেখা যাক, আল্লাহ ভরসা। দাদিও বুঝতে পারেনি সামনে রিফাতের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের মুখ থেকে সব শোনার পর আমার দাদির মুখে এক অজানা দুশ্চিন্তার পলিরেখা নেমে আসে। কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই ঝাড়ফুঁকের পর তেমন আর কিছু হয়নি, সব শান্তই ছিল। রিফাতের ভয়ানকভাবে কান্না করা প্রায় থেমে গেছে। আমরা এখন চিন্তামুক্ত। হঠাৎ তৃতীয় দিনের মাথায় খবর এলো দাদি নাকি খুব অসুস্থ। সে নাকি দুদিন আগেই তাদের বাসার ছাদ থেকে পড়ে গেছে। এটা শুনে আমরা সবাই দাদিকে দেখতে যাই। গিয়ে দেখি তার মাথায় ব্যান্ডেজ, গলায় পট্টি। দাদি কথাটাও বলতে পারছে না ভালো করে। দাদি আমাদের দেখে হঠাৎ অস্থির হতে লাগলো, বিশেষ করে রিফাতকে দেখে। মনে হলো রিফাতকে নিয়ে কিছু বলতে চাচ্ছে। আমি লিপিকে, অর্থাৎ দাদির মেয়েকে বললাম, ফুপু, এটা কিভাবে হলো? লিপি ফুপু আমাকে বলতে শুরু করলো, দুদিন আগে যখন তোমরা রিফাতকে নিয়ে ঝাড়ফুঁক করাতে আসলে, তারপর থেকে মায়ের মুখে এক প্রকার চিন্তার ছাপ লক্ষ্য করছিলাম আমি। কারণ জানতে চাইলে মা কিছু না বলে প্রায় ঘন্টা খানিকের জন্য তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে, তার সাথে থাকা জিনদের সাথে কথা বলে। এরপর সে হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। আবারও জানতে চাইলে মা কিছু বলে না, শুধু এটুকুই বলে, রিফাতের অনেক বড় বিপদ, সাবধান হতে হবে ওদের। পুরো কথা বলে না, শুধু একটাই জেদ ধরে বসে রইল, সে এখন তোমাদের বাড়ি যাবে। অস্থির হয়ে উঠল তোমাদের বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, কালকে নিয়ে যাব। কথা শেষ করে আমি মায়ের জন্য অজুর পানি আনতে গেছি, কারণ ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। এর মধ্যে শুনি মায়ের এক ভয়ানক চিৎকার। আমি দৌড়ে বাইরে এসে দেখি মাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম ওখানে মা নেই। আমি মা মা করে ডাকছি আর প্রতিটা রুম খুঁজছি। এদিকে বাড়িতে ভাইও নেই, আমি একা, মাকেও খুঁজে পাচ্ছি না। চিন্তা ও ভয়ে যখন আমি বিভোর, হঠাৎ শুনতে পাই গোঙানির আওয়াজ। আমি এক প্রকার ভয়ে ভয়ে আওয়াজটাকে অনুসরণ করে বাইরে এসে দেখি মা মেইন গেটের সামনে পড়ে আছে আর গোঙাচ্ছে। তাকে তাড়াতাড়ি করে তুলে আনতে গেলাম। তাকে তোলার সময় সে আমাদের বাড়ির ছাদের দিকে ইশারা করতে লাগলো। তার ইশারাকে অনুসরণ করতেই আমার মনে হলো আমি এক প্রকার কালো ধোঁয়ার মতো কোনো বাচ্চার অবয়বকে দৌড়ে ছাদের ওপাশে চলে যেতে দেখলাম। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে বুঝতেই পারছিলাম না কি হলো। এদিকে মায়ের এই অবস্থা, সব বাদ দিয়ে আমি মাকে ঘরে নিয়ে এলাম। তখন থেকে এখন পর্যন্ত অবস্থা এমন। তবে একটা কথা শুনে অবাক হবি যে কেউ মাকে মারার চেষ্টা করছে, কারণ মায়ের গলায় কালচে চিহ্ন পাওয়া গেছে, যেমনটা কেউ কারো গলা চাপলে হয়। আরো জানলে অবাক হবি যে হাতে ছাপটা ছিল একটা বাচ্চার। আমি বললাম,
কিভাবে সম্ভব? একটা বাচ্চা কিভাবে দাদিকে গলা টিপবে? ফুপু বলল, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু যখন ডাক্তার বলল মায়ের গলাটা শক্ত করে চেপে ধরা হয়েছিল, গলার রক্ত শিরাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কি মনে হলো জানিস? ব্যাপারটা স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে ব্যাপারটা খুবই জটিল এবং তোর ছেলের সাথে এর যোগসূত্র থাকতে পারে। আমি বললাম, কিভাবে? আমার তো মনে হয় মায়ের সাথে যে জিনগুলো আছে এটা তাদের কাজ। ফুপু বলল, না রে, আমার মায়ের সাথের গুলো না। মানলাম তারা মায়ের উপরে ক্ষেপে আছে, কিন্তু এভাবে তারা আঘাত করবে না। আর তোরা তো জানিসই ওদের অনেক নিয়ম কানুন আছে যেগুলো মা পালন করতে পারবে না। আর সে কারণেই তাকে কবিরাজির ক্ষমতা দেয়া হয়নি। তবুও তারা সাথে থাকায় মা ছোটখাটো ঝাড়ফুঁক করে আর ছোট বড় বিপদের আভাসও পায়। আর এবার যে ইঙ্গিত পেয়েছে, আমার মনে হয় বিপদটা ছোটখাটো নয়। কারণ এই বিপদটা টের পাওয়ার পর থেকেই মা অস্থির হয়ে উঠেছিল। আমার মনে হয় কেউ তো আছে যে বাধা দিচ্ছে তোদের সাহায্য করতে। কেউ চাইছে মা সাহায্য না করুক। নিজেদের খেয়াল রাখ আর ভালো কবিরাজ দেখা। আমার মনে হয় না এটা স্বাভাবিক কিছু। মা কথা বলতে পারছে না যে শুনবো কি হয়েছে। এতক্ষণে ফুপু যা বলল আমার মাও সব শুনল। তারপর মা ফুপুকে বলল, তুই যা আশঙ্কা করছিস তা যদি সত্যি হয় তাহলে কিছু একটা কর, ভালো একটা কবিরাজের সন্ধান দে। ফুপু বলল, সেভাবে তো কাউকে চিনি না, তবে গ্রামের একজন আছে, তার পরিবার নাই, কবিরাজি করে সে, তার দ্বারা অনেকেই উপকার পেয়েছে। আচ্ছা দেখি, আমি খোঁজ নিয়ে জানাবো। এরপর আমরা বাড়ি চলে আসি। রিফাত সারাদিন ভালোই ছিল। ওকে বিকেলের দিকে ঘুম পাড়িয়ে আমি কাজ করছিলাম। হঠাৎ সন্ধ্যা নামার সাথে সাথে আমার কানে ভেসে এলো রিফাতের কান্নার আওয়াজ। মা বলল, যা দেখ, ঘুম থেকে উঠেছে তাই কান্না করছে, হয়তো নিয়ে আয় ওকে আমার কাছে। বললাম, ঠিক আছে, আমি আনছি। ওকে আনার জন্য আমার রুমের কাছাকাছি আসতেই শুনি রিফাত হাসছে, যেন কারোর সাথে খেলছে। আমি এটা শুনেই ফুপুর বলা কথাগুলো মনে করতে থাকি। আমি এক প্রকার ভয়েই রুমের দরজাটা হালকা করে খুলে দেখলাম। যা দেখলাম তাতে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি দেখি রিফাত দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে, হাতে খেলনা নিয়ে খেলছে আর ওর সামনে ওয়ালের দিকে তাকিয়ে হাসছে। ওই ওয়ালে ছিল ভয়ানক এক ছায়া মূর্তি। হে কি, কোথায় ওর শরীর? এ তো দেখি একটা শুধু ছায়া, আর সেই পরিচিত ভয়ানক রক্তচক্ষু। এটা দেখে আমার শরীর ওখানেই জমে গেছে। আমি নিজেকে না পারছি নাড়াতে, না পারছি মাকে ডাকতে। এর মধ্যে রিফাত বলে উঠল যে, কি রুমি, ওখানে কেন? এ তো আমার ছেলে নয়। রিফাতের চোখের সাদা অংশটা কোথায়? পুরোটাই কালো হয়ে গেছে। কি বিচ্ছিরিভাবে হাসছে। আমি চিৎকার দিয়ে উঠি এবং জ্ঞান হারাই। বাকিটা আমার মা আমাকে বলেছিল। তোর জ্ঞান হারাবার পর আমি ওই ঘরে যাই কি হয়েছে সেটা দেখতে। তখন রিফাতও ঠিক আমারই কণ্ঠে আমি যা বললাম তাই বলে উঠল। কিভাবে সম্ভব? একে তো এখনো ঠিক করে কথা বলতে শেখেনি, তার উপর ও ঠিক আমার মতো করে কথা বলছে কিভাবে। আমি তোকে রেখে ওর কাছে এগিয়ে যাই, জিজ্ঞেস করি কি হয়েছে ওর, কোলে নিতে চাই। হে কি, রিফাতকে উঠাতে পারছি না কেন? আমি ওকে টেনেও বিছানা থেকে তুলতে পারছি না। মনে হচ্ছে এটা আমাদের রিফাত নয়, এ যেন এক ভারী পাথর। তখন রিফাত বলে উঠল, কি, তুলতে পারছ না আমাকে? হাসতে লাগলো সে। আমি এবার সত্যি সত্যি ভয় পাই। হে কি, এটা যে আমাদের রিফাত হতেই পারে না। ও হাসিটা থামিয়ে আমার দিকে তাকায়। ভীষণ অন্যরকম লাগছে ওকে। আমি ভয় পেয়ে দু এক কদম পিছিয়ে যাই। দৃশ্যটা যেমন অবাক করার মতো ছিল, তেমনি শরীর হিম করে দিয়েছিল আমার। এক পলকে সে আমার কাছে আসে।
আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলি। কোনো সারা শব্দ নেই দেখে আমি চোখটা খুলি, দেখি কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আমার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পাই। আমি থমকে যাই। তখন এক ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমাকে কিছু একটা বলে। এবার আমি বলে উঠি, কে তুই? আর আমার নাতি রিফাত কই? এবার ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেই না আমি সামনে তাকাই, অমনি ওই রিফাত রূপী অবয়বটা আমার সামনে চলে আসে। আমি ওখানেই থমকে যাই। ওর মুখ আমার কানের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে, জানতে চাস আমি কে? এরপর সে আমার গলা টিপে ধরে। হঠাৎ মনে হলো ঝড়ের বেগে কোনো উজ্জ্বল আলোর কুণ্ডলি এসে ওই ছায়া মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়ল আর ওই অশরীরীকে ঠেলে জানালার বাইরে নিয়ে গেল। হঠাৎ রুমের পরিবেশটা গরম থেকে স্বাভাবিক হয়ে গেল। আমার হুঁশ ফিরল। নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। দেখি রিফাত মেঝেতে পড়ে আছে। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল, তবু আমি ভয়ে ভয়ে রিফাতের কাছে যাই। ওকে নাড়াতে গিয়ে দেখি ও জ্ঞান হারিয়েছে। তুইও জ্ঞান হারিয়েছিস। আগে রিফাতকে বিছানায় রেখে তারপরে তোর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাই। আমি আমার সাথে হওয়া সবকিছু মাকে বললাম। এদিকে বাড়িতে কেউ নেই, আবার রিফাতের বাবাও বাইরে গেছে। আমি তাকে ফোন করে বাসায় আসতে বললাম। রিফাতের বাবা আসলে তাকে আবারও সব খুলে বললাম। সে রিফাতকে একবার দেখে বলল, কই, ও তো ঘুমোচ্ছে। এসব মনের ভুল, এতটুকু বাচ্চা এগুলো কিভাবে করবে? আমার মা তাকে বলল, ওটা রিফাত ছিল না, আমাদের ব্যবস্থা নিতে হবে, বড় বিপদ ঘটার আগেই। রিফাতের বাবা বলে ওঠে, আম্মা, আপনিও এসব বলছেন? আপনার মেয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনিও দেখেন এসব কিছুই না, বাদ দিন তো। আর যদি খারাপ কিছু সত্যি হয়ে থাকে আমি আছি না, চিন্তা করবে না, দরকার হলে বোতলবন্দি করব। সবাইকে হাসাবার চেষ্টা করলো সে। মা বলল, এসব বলো না, আমি দেখেছি ওকে, ওর ছায়াটা এত ভয়ানক ছিল। তবুও রিফাতের বাবা কথাটা গায়ে লাগায়নি, যেটা সে পরে বুঝতে পারল, যেদিন আর কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি। সেদিন রাতে আমরা সবাই খেয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমের মাঝেই কারো শরীরের স্পর্শ আমার পায়ে লাগায় আমি চমকে উঠে পড়লাম। এমনিতেই কয়েকদিন হলো বাড়িতে যেসব ভয়ানক ঘটনা ঘটছে তাতে একটু আওয়াজ হলেও আমার ভয় লাগে। কারো সংস্পর্শে ঘুম ভাঙতে আমি উঠে দেখি অন্ধকারে কালো একটা অবয়ব বসে আছে। আমি চিৎকার দিয়ে উঠি। অবয়বটা বলে ওঠে, আমি রিফাতের বাবা। এটা বলে বেড সুইচটা অন করে। আমি যেন প্রাণ ফিরে পাই, কিন্তু তাকে দেখে অনেকটা ভীতু আর অস্থির চিত্তের মনে হচ্ছিল। শীতেও সে ঘামছে। জানতে চাইলে রিফাতের বাবা বলল, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। ভালোভাবে শুনে দেখি কেউ বাবা বাবা বলে ডাকছে। মনে হলো রিফাতের গলা। পাশে হাত দিয়ে দেখি রিফাত আমার পাশে নেই। এই দেখে আমি তোমায় ডাকতে যাব, কিন্তু তুমি উঠছিলেই না। আমি রিফাতকে খুঁজতে শুরু করি। দরজা বন্ধ আছে ভেতর থেকে। আম্মা বলে ডাকবো, এর মধ্যে আবারও শুনতে পাই সেই ডাক। তবে এবার সেই ডাকে এক করুণ আর্তনাদ। বারবার একটা আওয়াজই আমার কানে বাজছিল, বাবা। কেমন এক ঘোরের মধ্যে চলে যাই আর সেই ডাকের মোহে সাড়া দেই আমি। আমার মনে হচ্ছিল রিফাত আমায় ডাকছে। হঠাৎ কিছুটা হোঁচট খেয়ে আমার হুঁশ ফেরে। আমি তখন বুঝতে পারি যে আমি আমাদের ঘরের পেছনের দিকটায় আছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি, এখানে কিভাবে এলাম? আমি তো রিফাতকে খুঁজছিলাম। কিছু বুঝে উঠতে না পেরে আমি ফিরে আসতে যাব, তখন আমার মনে হলো আমার পেছন থেকে কেউ হেঁটে যাচ্ছে। আমি থেমে যাই, পেছনে ফিরে তাকাই, কেউ নেই। সব মনের ভুল ভেবে আবারও ঘরের দিকে হাঁটা দেই। এবার পেছন থেকে সেই বাবা ডাকটা আবারও কানে বাজে। ফ্যাঁস ফ্যাঁসে করুণ কণ্ঠ, কান্না মিশ্রিত। আমি পেছনে ঘুরে তাকাই, তবে এবার সে সাথে বলে উঠি, কে ডাকে? রিফাত। হঠাৎ সামনের অন্ধকারের ভেতর থেকে কারো আওয়াজ ভেসে উঠল, বাবা। আমি বললাম, কে ডাকছে আমাকে? সামনে এসো।
আবার সেই ডাকটা শুনি। এবার ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম ডাকটা অন্ধকারে থাকা ওই আম গাছটার ভেতর থেকে আসছে। আমি বলি, কে কে ওখানে? এটা বলতেই লক্ষ্য করলাম আম গাছটার পেছন থেকে ছোট একটা হাত বের হলো। দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাত ওটা, কিন্তু অন্ধকার হওয়ায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। এরপর আমি আবারও বলি, কে ওখানে? দেখি কেউ মাথা বের করলো। আমাকে দেখে বাচ্চাটা হাসছে। আমি এক প্রকার ভয়ে ভয়ে বললাম, কে তুমি? ওখানে কি করছো? এটা বলতে এই বাচ্চাটা বলল, বাবা, কাছে এসো। আমি বললাম, তুমি এসো আমার কাছে। এটা বলতেই বাচ্চা অবয়বটা বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তখন বুঝতে পারলাম সে আমার ছেলে রিফাত। আমি বলে উঠলাম, বাবা, তুমি এখানে কি করছো একা একা? আমি ভুলেই গেছি যে আমার ছেলে তো কথাই শেখেনি, হাঁটা তো দূরের কথা। সেখানে এই বাচ্চাটা বড় মানুষের মতো আচরণ করছে। বাচ্চারূপী অবয়বটা আমার সাথে কথা বলে উঠল, আসো বাবা, আসো আমার কাছে। আমি আবারও কোন মোহে ওর কাছে ছুটে যাচ্ছিলাম। হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা দমকা হাওয়া লাগলো, আর তারপরে আমার হুঁশ ফিরল। আমি দেখি আমি আম গাছটার একদম কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে তো কেউ নেই। এর মধ্যে শুনতে পাই ধস্তাধস্তির আওয়াজ। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি আওয়াজটা আসছে পুকুর থেকে। এবার পুকুর পাড়ের দিকে ভালো করে তাকালে আমি দেখতে পাই সেই বাচ্চা অবয়বটা অদৃশ্য কারো সাথে ধস্তাধস্তি করছে। আমি ভয় পেয়ে যাই, আরো ভয় পাই এটা দেখে যে বাচ্চা অবয়বটা ধস্তাধস্তি করছে সে একদম আমার ছেলের মতো নয়, এ তো এক দানব। আমি এসব দেখে পালাতে চাইছি, কিন্তু কেন জানি না আমার পা নড়ছেই না। এর মধ্যে দেখি অবয়বটা পানিতে ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ পুরো পরিবেশটা হালকা ও শান্ত হয়ে গেল। আমি নিজেকে হালকা মনে করতে লাগলাম। দেখি নিজেকে নড়াতে পারছি না। আমি আর দেরি না করে ওখান থেকে পালাতে লাগলাম, কিন্তু এর মধ্যে হঠাৎ পেছন থেকে আবারও সেই ডাক শুনলাম, বাবা। এটা শুনে আমার পা থমকে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমি থেমে যাই, বোঝার চেষ্টা করে কে ডাকছে আমাকে। এক পা দুই পা করে আবারও এগিয়ে যাই সেই গাছের দিকে। যখন আমি গাছের নিচে গেলাম দেখলাম কেউ নেই। ফেরার জন্য পা বাড়াবো, তখন আমার ঘাড়ে আঠালো কিছু একটা পড়ল। হাত দিয়ে দেখি তরল এক পদার্থ সেটা, এবং তরলটাতে হাত দিতেই আমার হাত জ্বলতে শুরু করলো। এর মধ্যে আবার আরেক ফোঁটা পড়ল আমার ঘাড়ে। এবার ওপরে তাকাই দেখার জন্য। যেই না ওপরে তাকাই আমি এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হই। আমি দেখি আমাদের ছেলেটা বসে আছে সেখানে। ও যে ডালে বসে আছে, ওই ডালটার মাথাটায় রয়েছে প্রচুর লোমে ভরা একটা শরীর, একটা অবয়ব যার চোখ লাল। আমি চমকে উঠি, এটা কি? আমি ওটা দেখে অবাক হয়ে যাই। এক পা দুপা করে পেছাতে থাকি। আমার পা ধরে হ্যাঁচকা টানে সে আমাকে আবারও গাছের কাছে নিয়ে এলো। পায়ের দিকে তাকাতেই দেখি ওই পিশাচের বিশাল জিহ্বা দিয়ে সে আমার পা ধরে আছে। আমি নিজের অজান্তেই দোয়া পড়তে শুরু করি। হঠাৎ আমার পেছন থেকে একটা চিৎকার শুনতে পাই, আর এরপর নিজের শরীরের ওপর থেকে সকল চাপ সরে যায়। নিজেকে হালকা করতে পেরে ওখান থেকে পালিয়ে আসি। আর এখন এই অবস্থা, আমার পেছনে তাকানোর সাহস হয়নি। এইটুকু সময়ের মধ্যে কত কিছু ঘটে গিয়েছে। আমি রিফাতের বাবার মুখ থেকে সবকিছু শুনে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমার নিজেরই ভয় করতে লাগলো। এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। এই সমস্ত ভাবছি, এর মধ্যে রিফাতের বাবার আর্তনাদ শুনতে পাই। দেখি সে পা ধরে বসে আছে। আমি তার পাটা দেখতে গেলে দেখি তার পায়ের যে অংশটা পিশাচ ধরেছিল সেটা কালচে হয়ে গেছে। আমি আয়াতুল কুরসি সহ আরো কিছু দোয়া পড়ে আমাদের তিনজনের গা বন্ধ করে নিলাম। এই দোয়াগুলো আমাকে আমার সেই দাদি পড়তে বলেছিল গা বন্ধ করার জন্য। রিফাতের বাবা এবার বুঝেছে যে আমরা কেউ মিথ্যে বলছি না। পরের দিন সকাল থেকে রিফাতের বাবার খুব জ্বর। আমি মাকে ডাকতেই সে এসে দেখল এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সবকিছু খুলে বলি। আমরা সিদ্ধান্ত নিলাম আবারও দাদির কাছে যাব। সেখানে গেলাম, ফুপুকে সবকিছু খুলে বললাম। ফুপু বলল, আমি খোঁজ নিয়েছি, কথাও বলেছি, এবং সেই কবিরাজ সাহায্য করতেও রাজি হয়েছে।
এরপর মা বলল, মা কেমন আছে তোমার? ফুপু বলল, মা আগের চেয়ে ভালো, কিন্তু এখনো ভালো করে কথা বলতে পারে না, পুরোপুরি হাঁটতে পারে না। মা ঠিক হলে আমি জানব তার এই অবস্থা কি করে হলো। একটু পরেই ফুপু একজনকে সাথে করে নিয়ে আসেন। আমি জানতে চাইলে ফুপু জানান, এই হলো সেই কবিরাজ, কবিরাজ কালাম। আমি ভেতরে আসার জন্য বললাম, মাকে ডাকতে লাগলাম। মা আসলে বললাম, দেখো ফুপু কাকে এনেছে। পেছনে তাকাতেই দেখি তিনি ঠাঁই দাঁড়িয়ে আছেন গেটের বাইরে, তার চোখ বন্ধ। হঠাৎ অস্থির লাগলো তাকে। আচমকা তিনি চোখ খুললেন, চোখ মুখে এক প্রকার ভয়, চিন্তার রেখা। আমি বলার আগেই ফুপু বলে ওঠে, কি হচ্ছে ভাই, আপনি বাইরে দাঁড়িয়ে, আপনাকে অস্থির লাগছে কেন? আমরা সবাই তার জবাবের প্রতীক্ষায়। এমন সময় হঠাৎ তিনি বলে ওঠেন, ধ্বংস, মৃত্যু, প্রলয়, এ তো এক মৃত্যুপুরী। আমরা কিছু বুঝে উঠতে পারছি না কি বলছেন তিনি। ফুপু শুনতে চাইলে কবিরাজ কালাম বলে ওঠেন, এ তো বাড়ি নয়, এ এক মৃত্যুপুরী। এই বাড়ি তো অন্ধকারের কবলে পড়ে গেছে। এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে লিপি? আমি সব করতে পারবো না, আমাকে মাফ করে দাও। আমি তার কাছে খুব অনুরোধ করলাম। সে বলল, আমাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে হবে, তারপর আমি আমার কাজ শুরু করব। আমাদের করুণ অবস্থার কারণেই তিনি রাজি হলেন। পুরো বাড়ি ঘুরে দেখলেন। দেখতে দেখতে সেই আম গাছটার নিচে গিয়ে দাঁড়ালেন। গাছটার গায়ে হাত দিয়ে কিছু পড়ছিলেন। মনে হলো হঠাৎ তার হাতটা কাঁপতে শুরু করলো এবং এক মুহূর্তের মধ্যে গাছটা থেকে কিছুটা দূরে ছিটকে পড়লেন তিনি। আমরা ভয় পেয়ে যাই, দৌড়ে যাই তাকে সাহায্য করতে। হে কি, আপনার হাতে তো রক্ত। মা বলল, ব্যান্ডেজ আন। আনতে যাব, এর মধ্যে সে বলে উঠল, এটা আমার রক্ত নয়। কার রক্ত? তার দিকে তাকাতেই তিনি ওই গাছটার দিকে দেখালেন। আমরা সেদিকে তাকাতেই দেখি গাছটার গা বেয়ে রক্তের মতো কোনো একটা তরল পড়ছে। এটা কিভাবে সম্ভব? কাকা বলল, মারে, সবই সম্ভব। তুমি তো জানো না, এই লড়াই কোনো সাধারণ শয়তানের নয়, এক অন্ধকারের সাথে এই লড়াই, যে বসে আছে সমস্ত আলোকে তার অন্ধকার দিয়ে গ্রাস করবে বলে। আমরা বুঝলাম ঠিক কথাই বলছেন তিনি। সে বলল, সব জানবে, আগে আমি ভালোভাবে সব দেখে নেই। এটা বলে কাকা রিফাতের বাবার খবর নিল। আমরা নিয়ে গেলাম তাকে। সে তাকাতে পর্যন্ত পারছে না ঠিক করে। কাকা তার মাথায় হাত দিয়ে কি যেন পড়তে লাগলেন। সে ধীরে ধীরে কাঁপতে আরম্ভ করলো। কাকা আস্তে আস্তে শরীর থেকে হাত নামালেন। হঠাৎ দেখি ওর পা ফুলে উঠল। কাকা যেই ওর পা থেকে হাতটা সরালো, অমনি আমরা সবাই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। গত রাতে যেই পাটায় শুধু জখম ছিল, আজ সেটা বাজেভাবে ফুলে উঠেছে। সে পাটাকে নাড়াতেও পারছে না। কাকা তার বাম হাতটা মুঠ করে দোয়া পড়লেন, তারপর হাতের মুঠটা খুললেন। এটা কিভাবে সম্ভব? তার একটি আঙুলে একটা সূচালো নখ। জিজ্ঞাসা করার আগে দেখি কাকা তার ওই নখ দিয়ে রিফাতের বাবার পায়ের ওই ফোলা স্থানটাতে একটা খোঁচা দিচ্ছে। তখন ওর বাবা চিৎকার করে উঠছে। স্থানটা ফেটে যায়, ওখান থেকে রক্ত পড়তে থাকে। আমরা ঘাবড়ে যাই সেই রক্তের সাথে একটা বিচ্ছুর মতো পোকা দেখে। ফুপু মারতে গেলে বাধা দেয়া হয় তাকে, বলে, ওকে মারিস না, মারতে পারবি না, ও তোকে কামড়ালে তুই বাঁচবি না। আমরা দেখি সেই বিচ্ছুর মতো সেই পোকাটা রিফাতের বাবার শরীর থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। আমরা ওর পিছু নেই, দেখি ওটা ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে। চোখের পলকে তারপর কোথায় যেন উধাও হয়ে গেল। রিফাতের বাবার ডাক শুনতে পাই। আমরা তার কাছে যাই, অবাক হই। না আছে গায়ে কোনো জ্বর, না আছে পায়ে কোনো জখমের চিহ্ন। আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি। এর মধ্যে পেছন থেকে কাকা বলে উঠল, চিন্তা করিস না, তোর স্বামী এখন একদম ঠিক। ওই পিশাচটা ওকে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। ভেতর থেকে সব খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন সব ঠিকঠাক। তোর স্বামী ওই শয়তানটাকে বোতলবন্দি করতে চেয়েছিল। আসলে তোর স্বামী এটা হয়তো মজার ছলেই বলেছিল, কিন্তু শয়তানটার
সেটা ভালো লাগেনি। ফুপু বলল, আচ্ছা ভাই, এত কিছু বললেন, এই কথাটাও বলুন, ও আসলে কে, আর হঠাৎ ওর আগমনের কারণটাই বা কি? কাকা বলল, বোন, ও কি কেন এসেছে সবই জানবি, আমি সব বলবো। তুই কি জানিস এর পেছনে কে আছে? তাহলে শোন, তোর মায়ের এই অবস্থার পেছনে, এটা বলতেই পেছন থেকে একটা আওয়াজ আসে, ওই অন্ধকারের সম্রাট পিশাচের হাত আছে এখানে। আমরা আচমকা এমন ভাবে আওয়াজ শুনে পেছনে তাকাই, দেখি ফুপুর মা দাঁড়িয়ে আছে। ফুপু বলল, মা, তুমি এখানে ঠিক হলে কিভাবে? দাদি বলল যে, আমি ঠিক হয়েছি আল্লাহর রহমতে, আল্লাহ আমায় সুস্থ করেছে, আমি সুস্থ, আর একদিন আগেই হয়েছে এই সুস্থ, কিন্তু কাউকে বলিনি, এতে আমাদের বিপদ হতো, কিন্তু এখন এগুলো বলার সময় না। তোরা কি জানিস রিফাতের ওপরে খুব খারাপ একজনের ছায়া পড়েছে? আমি বললাম, ঠিক বলেছ তুমি দাদি, আমি দেখেছি, শুধু আমি না, আমরা সবাই দেখেছি। দাদি বলল, আমি জানি, আমিও দেখেছি। আমার এই অবস্থার পেছনে তো ওই ছিল। সেদিন যখন তোরা রিফাতকে নিয়ে চলে আসলি, তারপর আমি অনেক চিন্তিত হয়ে পড়ি, কেন যেন মনে হচ্ছিল কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা কিছুর নজর পড়েছে। এর মধ্যে আমি দেখি আমার সাথে থাকা তেনারা এসেছেন। রুমে যাই, তাদের সাথে কথা বলি। তারা বলে, ওই বাচ্চাটা তোর নাতি না? আমি বললাম, জি। কিন্তু বলতেই তারা বলে ওঠেন, এখানে কালো জাদুর দুনিয়ার বাদশার প্রিয় এক গোলামের অস্তিত্ব অনুভব করতে পারছি। তোর নাতির তো অনেক বড় বিপদ সামনে। আমি বললাম, কি বলছেন আপনারা, কি বিপদ? তখন তারা বলতে শুরু করলেন, এটা অনেক প্রাচীন এক অশরীরী, যার সম্পর্কে আমরাও জানি না ভালো করে, তবে বর্তমানে তোর নাতিকে দেখে এইটুকু আঁচ করতে পেরেছি যে এটা কোনো সাধারণ পিশাচ নয়, এ এক ভয়ঙ্কর ইফরিত জাতের এক পিশাচ। তুমি তো জানো ইফরিতরা কেমন হয়, সাবধান করো ওদের। আমি এটা শুনেই তোদের বাড়ি যাবার জন্য ভাবারাই। হঠাৎ আমি থমকে যাই। আমি ভুলে গিয়েছিলাম আমার গা বন্ধ করতে হবে। সেদিন যদি গা বন্ধ করতাম, তাহলে হয়তো তারা আমার কোনো ক্ষতি করতে পারত না, কিন্তু তারা আচমকাই আমার উপরে আক্রমণ করে বসে। ওরা বলে ওরা রিফাতকে নিয়ে যেতে এসেছে, এবং এতে কেউ বাধা দিলে সেও বাঁচবে না। এটা বলতেই ও আমার গলা চেপে ধরে। আমি জমিন থেকে কিছুটা উঁচুতে উঠে পড়ি এবং তারপরে ছাদের কার্নিশ বরাবর আমাকে ঠেলে দেয়। আমি ছোটার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ এক ঠান্ডা হাওয়া আসে, লড়াই শুরু হয় আমার জিনের সাথে, কিন্তু পেরে ওঠেনি সে। আমি ওর মৃত্যুর বদলা নেব, রিফাত আর ওর পরিবারকে বাঁচাবো। যখন শুনলাম কালাম এখানে এসেছে, আমি সাথে সাথে চলে এসেছি। কবিরাজ কাকা বলে উঠল, আপনি যা বলছেন তাতে তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ পিশাচ নয়। আমি চেষ্টা করেছি দেখার ওকে, আমার জিনদেরও পাঠিয়েছি, কোনো কিছু তথ্য পাইনি ওর বিষয়ে। ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি আসরে বসব, দেখি কিছু করতে পারি কিনা। পশ্চিমের আকাশের বুকে এক রক্তপিণ্ড ঢলে পড়ছে, নামছে কালো ঘন অন্ধকার, প্রশস্ত হচ্ছে শয়তানদের চলার পথ। আজ কেন জানি না অন্ধকারটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে। দেখতে দেখতে আলোর রশ্মি নিভে গিয়ে এক চরম কালো আঁধারের সাথে সন্ধ্যা ঘনিয়ে এলো। আজ ঘরে কোনো সন্ধ্যাবাতি নেই। অন্ধকারকে আমন্ত্রণ জানালো হলো, আজ নিশ্চয়ই কিছু হবে, ভয়ানক কিছু। কবিরাজ কাকা তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন। কবিরাজ কাকা আসলে দেখি তার হাতে একটা মোরগের বাচ্চা। মা জিজ্ঞেস করল, কোনো কথা বলছে না সে। একসময় দাদি বলে উঠল, ও কিছু দোয়া পড়ছে যা এই প্রক্রিয়াতে প্রয়োজন হয়। তো আমরা দাদিকে বললাম, মোরগটা দিয়ে কি হবে? দাদি বলল, আমিও জানি না। তোদের এখান থেকে আমার বাসায় যাওয়ার পর সে এক রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো। বের হলো কিছুক্ষণ আগে, মাঝে একবার বের হয়েছিল আমার জিনদের সাহায্যের জন্য। এবার কাকা সেই আম গাছের কাছে আসলো এবং গাছটার চারপাশে একটা গোল বৃত্ত আঁকলো। সেই বৃত্তের ওপরে কিছু প্রদীপ সাজিয়ে দিল।
আর ওই গাছটার থেকে কিছু দূরে আরো 3টে গোল বৃত্ত আঁকলো। একটাতে সে নিজে বসলো, একটাতে আমার ছেলেকে, আর একটাতে আমাদের সবাইকে। কাকা বলল, যাই হোক না কেন এই বৃত্ত থেকে বের হওয়া যাবে না। তারপর তার কবিরাজি বিদ্যার প্রথম ধাপ শুরু হলো। সেই পিশাচকে ডাকার প্রক্রিয়া শুরু হলো। তখন আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, কিছুই হয় না। এমন করতে করতে প্রায় 3 ঘন্টার মতো অতিবাহিত হয়ে গেছে। না ওই পিশাচের উপস্থিতি অনুভব করছি আমরা, না রিফাতের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাকা শীতেও ঘেমে নিয়ে একাকার। এরপর কাকা শুরু করলো তার জানা সেই রিচুয়াল। সে তার জানা শক্তিশালী দোয়া দুরুদ পড়তে লাগলো। সবকিছু শেষে কাকার আনা সেই মোরগের বাচ্চাটাকে জবাই করা হলো ওই আম গাছটার নিচে বৃত্তের ভেতরে, এবং ওখানেই মোরগটাকে ফেলে রাখা হলো। এসব কাজ যখন কাকা করছিল তখন কাকা আরো কি সব যেন পড়ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজের মধ্যে নেই, শরীরটা তার ভেতরে অন্য কোনো শক্তি। ওই গাছের চারপাশে থাকা প্রদীপ একসাথে হঠাৎ জ্বলে উঠল। তখন হঠাৎ যেন আমাদের চারপাশটা বন্ধ ঘরের মতো গুমোট হয়ে গেল। সবাই আমরা বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। তখন প্রথমবারের মতো কাকা বলে উঠল, অবাক হচ্ছ সবাই? আমি মনে মনে ধারণা করেছিলাম যা তাই, এই শয়তানটা রিফাতের মধ্যে এতক্ষণ ছিল। আমার এই প্রক্রিয়া করাতে ও বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। এবার সে আমাকে তার শক্তি দেখাবে। হঠাৎ আমরা একটা আওয়াজ শুনি, মিশ্রিত কণ্ঠস্বর। সে বলল, দেখবি আমাকে? একটা দমকা হাওয়া ধাপ করে কাকার পেছন দিয়ে চলে গেল। কাকা সহ আমরাও পেছনে তাকালাম, কেউ নেই। এ কি, রিফাত কই? কাকা, রিফাত কই? আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি তো কেঁদে উঠি। আমার ছেলেকে নিয়ে গেল এই পিশাচটা। এটা বলে আমি বৃত্তের বাইরে বের হতে যাব, তখনই কাকা চিৎকার দিয়ে বলে উঠলেন, না, বৃত্তের বাইরে পা দিও না, ক্ষতি হয়ে যাবে। পিশাচ এটাই চায়, তোমাদের বৃত্তের বাইরে বের করতে। একজন, যে কোনো একজন তোমাদের বৃত্তের ভেতর থেকে বের হলে 2 বৃত্তের শক্তি নষ্ট হয়ে যাবে। তখন পিশাচটা আমাদের কাউকে ছাড়বে না। শয়তানটা মোরগটাকে নিয়ে গেছে, কিন্তু গেল কোথায়? হঠাৎ গাছের ওপর থেকে আওয়াজ আসলো। ওপরে তাকাতেই দেখি রিফাত আম গাছের একটা কোণে একটা মরমরে ডালে বসে আছে এবং মোরগটা তার কাছে। দৃশ্যটা এতটাই ভয়ের যে কেউ না দেখলে বুঝবে না। এবার কাকা হুঙ্কার দিয়ে ওঠেন, ফিরিয়ে দে ওই সন্তানকে তার মায়ের কোলে। সে বলে ওঠে, এই ছেলেকে শয়তানের নামে উৎসর্গ করতে হবে। তার এমন কথা শুনে আমরা আবারও ভয় পেয়ে যাই। রিফাতকে কেন নিয়ে যেতে চায় আমরা বুঝতে পারি। আমরা কান্নায় ভেঙে পড়ি, কারণ শয়তানটি চাচ্ছে উৎসর্গের মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করতে। তখন কবিরাজ কাকা বলে ওঠে, হে শয়তান, তুই কি জানিস না কালো আধার যখন দুনিয়াকে তার আধারের চাদরে মুড়ে ফেলে আর ভাবে দুনিয়া আধারে ঠেকেছে, তখন সূর্য অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে আধারকে পুরোপুরি মুছে ফেলতে। আমরা আল্লাহর সৃষ্টি, তোর প্রভু, আর তুই তার কাছে তুচ্ছ পিঁপড়ের মতো। ওই বাচ্চাটাকে ছেড়ে দে। শয়তান পিশাচ তখন বলে ওঠে, পরিণতি খারাপ হবে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চাচাও ছেড়ে দেবার পাত্র নয়। তিনি তার জানা সমস্ত আমল করতে থাকেন এবং একটা পর্যায়ে সেই পিশাচটাকে আক্রমণ করে বসেন। আস্তে আস্তে পিশাচটা রিফাতের রূপে ফিরে আসে। আমি রিফাতের কাছে যেতে চাই, কিন্তু কবিরাজ কাকা বলেন কেউ ওখান থেকে বের হবে না, এটা ওর চাল। তখন রিফাত রূপের পিশাচটা বলে, ছাড় আমার গলা, কষ্ট হচ্ছে। জানিস তো, আমি যদি মরে যাই তাহলে এই বাচ্চাটাও বাঁচবে না। আমি এটা শুনে বলি, না না, আমার ছেলের কিছু হতে পারে না। সবাইকে ধাক্কা দিয়ে আমি বৃত্ত থেকে বেরিয়ে যাই। কাকা বলে ওঠে, এ তুমি কি করলে?
তখনই হাসির আওয়াজ ওঠে। কাকা তার ঘাড় ঘুরিয়ে দেখে পিশাচ তার ভয়ানক রূপে, মুখে সেই পৈশাচিক হাসি। এবার ওর মুখে কষ্ট নয়, যেন বিজয়ের হাসি। এক ঝটকায় কবিরাজের হাত ওর গলা থেকে সরিয়ে সে কাকার বৃত্তের ভেতরে প্রবেশ করে। সাথে সাথে দুটো বৃত্তই জ্বলে অদৃশ্য হয়ে যায়। অট্ট হাসিতে ফেটে পড়ে পিশাচ। কাকা গিয়ে সেই আম গাছটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। সাথে সাথে তার কপাল ফেটে যায় আর সেখান থেকে রক্ত ঝরতে থাকে। আমরা চিৎকার করে বলে উঠি, কাকা! তার কাছে দৌড়ে যাই, তাকে তুলে ধরতে যাব। আচমকা একটা দমকা হাওয়া আমাদের ঠেলে ফেলে দেয় এবং কবিরাজ কাকাকে এক টানে তার পায়ের কাছে নিয়ে এসে ফেলে, যেখানে পিশাচটা দাঁড়িয়ে। শয়তানটা যখন কাকাকে প্রবলভাবে আক্রমণ করবে, শেষ করে দেবে, তখন কাকা তার সাথে থাকা জমজমের পানি ওর মুখে ছিটিয়ে দেয়। শয়তানটা চিৎকার করতে থাকে। শয়তানটা হঠাৎ কাকাকে ছেড়ে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমি রিফাতের কাছে গিয়ে ওকে কোলে তুলে নেই এবং ওকে জড়িয়ে ধরি। দেখি ও একদম নিস্তেজ হয়ে গেছে, আর লক্ষ্য করলাম ওর গলায় একটা তসবি রয়েছে। কবিরাজ কাকার কষ্ট ভরা আর্তনাদ শুনে রিফাতকে নিয়ে কাকার কাছে গিয়ে বসি। দেখি কাকার হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে। মা বলল, ভাইকে ডাক্তারের কাছে নিতে হবে, চলো। রিফাতের বাবা তাকে তুলে নিয়ে গেলে সে বলল, আমার হাতে আর বেশি সময় নেই, আমি মনে হয় বাঁচব না। আমার কথা মন দিয়ে শোনো, রেশমা সহ সবাই শোনো। রিফাতের একাই জ্ঞান ফিরবে, কিন্তু চিন্তা হলো পিশাচকে নিয়ে। আমি ওই পিশাচটাকে আপাতত রিফাতের কাছ থেকে দূরে সরাতে পেরেছি, কিন্তু তোমাদের হাতে বেশি সময় নেই। কাকা যখন কথা বলছিল তার খুব কষ্ট হচ্ছিল। গলার যে তসবিটা দেখছো আমার, সেটা দিয়েই তোমাদেরকে ওই শয়তানটার কাছ থেকে 72 ঘন্টার জন্য সুরক্ষিত রেখেছি, আর এই তাবিজটা পরবর্তীতে তোমাদের কাজে আসবে। শোনো, তোমরা রিফাতকে নিয়ে আলহাজ কবির হুজুরের কাছে যাবে। সে তোমাদের, এটা বলতেই আম গাছের একটা ডাল সরাসরি তার মুখের ওপর এসে পড়ে। আমরা হতভম্ব হয়ে যাই। মনে হলো যেন এটা সেই শয়তানের ক্ষোভের বহিঃপ্রকাশ। শয়তান কাকাকে তার পুরো কথাটা শেষ করতেও দেয়নি। কাকা ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সাথে সাথে শয়তানও তার বিজয় ঘোষণা করে। তার মৃত্যুর সাথে সাথে দূর মসজিদ থেকে ফজরের আজানের মধুর ধ্বনি ভেসে আসতে থাকে। আজও আমরা অনুশোচনায় জর্জরিত। সেই বৃত্ত থেকে যদি না বের হতাম। এটাই ছিল ঘটনা। আসলে এই ঘটনাটি অনেক বড় করে এবং আরো অনেক কিছু তিনি লিখেছেন, যেগুলো আমি অনেক অংশ বাদ দিয়ে গেছি। এবং অনেক অংশ বাদ দেওয়ার কারণ আমি জানি না যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কিন্তু অনেক ধরনের কথা ছিল শয়তানের সাথে কবিরাজের, যেগুলো আমি বাদ দিয়ে গেছি। অনেক ধরনের বর্ণনা ছিল, যে বর্ণনাগুলো আমার কাছে মানে সবসময় মনে হচ্ছে যে এগুলো বাদ দিলেও কোনো অসুবিধা নেই, সেজন্য আমি বাদ দিয়েছি। বরং ঘটনাকে আরেকটু চেষ্টা করেছি আপনাদের সামনে মানে কি বলবো, যে একটু প্রিসাইজলি উপস্থাপন করার। যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, আমি বলবো যে এই ঘটনাটি হয়তো আরও একটু সংক্ষিপ্ত করেও লেখা সম্ভব ছিল। যদি সেটা সম্ভব হয়, পরবর্তী ঘটনাগুলো সেভাবেই পাঠাবেন বলে আমি আশা করব। কারণ আপনি বুঝতেই পারছেন যে আমি অনেক অংশ বাদ দিয়ে দিয়ে পড়তে হয়েছে, তারপরেও ঘটনাটি যথেষ্ট লম্বা। আর যে ঘটনাটি শুনলেন সেই ঘটনাটি উনি তো বলেছেনই যে এই ঘটনাটির উৎস কোথা থেকে, এবং অনেক দিন ধরে থেকে আমাদেরকে শোনেন। এবং এই ঘটনাটি তিনি রিফাতের মা তার কাছ থেকে শুনেছেন, এবং 2003 সালের মাঝামাঝি ঘটা এই ঘটনা। উনি জায়গার নাম উল্লেখ করেছেন, সুতরাং আমি জানি না সত্য মিথ্যা এই ব্যাপারটা পুরোপুরি অনেকেই আপনারা প্রশ্ন করেন, কিন্তু আপনারা যখন দেখছেন যে এই জায়গাটির নামও উল্লেখ করা আছে, আপনারা কিন্তু চাইলে খোঁজ নিতে পারেন, এবং কি খোঁজ পেলেন সেটা আমাকে জানাতেও পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ আপনাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন, এবং আশা করব যে আপনার কাছ থেকে পরবর্তীতেও আমরা আরো ঘটনা পাব। চলুন পরের ঘটনায় যাওয়া যাক।
আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব কিছু অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে এই ঘটনাগুলো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। রাসেল ভাই, আমি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে আমি একটি ঘটনা শেয়ার করব। যদিও এর আগে আমি 2টা ইমেল পাঠিয়েছিলাম voot.com-এ, সম্ভবত কোনো কারণে সিলেক্ট করা হয়নি, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু আজকে আমি যে ঘটনাটি শেয়ার করবো এটি আমার এক দুঃসম্পর্কে মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোস্তফা ভাই। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনা চলে যাচ্ছি। ঘটনা, যদি এটা আমার প্রথম ভয়েস ইমেল, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথমে বলেই যে মোস্তফা ভাই ছিলেন একজন কর্মজীবী মানুষ। সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় যখন তিনি তার বাড়িতে ফিরলেন, তখন তিনি সম্পূর্ণ একা। কারণ 2-1 দিন আগে তার বউ তার বাপের বাড়ি চলে যায় কিছুদিন থাকার জন্য, এবং তার যে মা বাবা ছিল তারা চলে যায় তার বড় খালা বাড়িতে, কারণ তার বড় খালা অসুস্থ ছিল। দেখার জন্য তার মা বাবা তার বড় খালা বাড়িতে চলে যায়। তো বাড়িতে তিনি সম্পূর্ণ একা। তো তিনি সন্ধ্যাবেলা বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর তিনি নিজের খারাপ লাগছিল, কারণ বাড়িতে তিনি সম্পূর্ণ একা, কেউ নেই। তো তিনি মনে মনে চিন্তা করলেন যে যেহেতু আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি মাত্র 2 কিলোমিটার, রাত বেশি একটা হয়নি, যে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই, রাতটা কোনো রকম থেকে সকালে ওনার বউকে নিয়ে তিনি তার নিজ বাড়িতে চলে আসবে। তো যে কথা সেই কাজ, তিনি নিজেকে তৈরি করে নিলেন তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। হাতে একটি ছোট্ট টর্চ নিয়ে রওনা হলেন। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে ওনার গ্রাম থেকে ওনার শ্বশুরবাড়ি পর্যন্ত রাস্তা একটু বর্ণনা দিয়ে নেই। প্রথমত ওনার গ্রাম ছেড়ে বড় একটি ফসলের মাঠ, যেটা গ্রীষ্মকালে ফসল চাষ হয়, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি চাষ হয়, এবং বর্ষাকালে পানির কারণে এটা পুরো একটা বিলে পরিণত হয়। তো ওই সময় বর্ষা আসে নাই, কিন্তু আসার সময় হয়ে আসবে মনে আর কি। এবং এই ফসলি মাঠ ঘেঁষে চলে গেছে একটি মাঝার আকৃতির খাল, এবং এই খাল সোজা ফসলি মাঠ ঘেঁষে ফসলি মাঠ শেষ করে গিয়ে মিশে গেছে একটি নদীর সাথে। এবং ওই নদী থেকে কিছুটা দূরেই ওনার শ্বশুর বাড়ি। তো উনি মোস্তফা ভাই হাঁটতে হাঁটতে ওনার নিজ গ্রাম শেষ করে যখন ওই ফসলের মাঠে চলে আসলেন, এবং ক্ষেতের আইল ধরে ক্ষেতের যে সীমানা দিয়ে হাঁটতে 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 তিনি ওই খালের কিনার দিয়ে হাঁটতে 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 এই ফসলি মাঠ শেষ করে, এই খাল শেষ করে, ওই যে বললাম যে একটি নদীর সাথে খালটা মিশে গেছে, ওই নদী কাছ দিয়ে হাঁটা শুরু করলেন। তো কিছুক্ষণ হাঁটার পর রাসেল ভাই তিনি লক্ষ্য করলেন যে ওই নদীতে তখন পানির পরিমাণটা একটু বেশি, এবং নদীতে অনেক কচুরিপানা একসাথে জমাট বেঁধে আছে, যেটাকে আমরা গ্রামের ভাষায় কচুরিপানা চন বলি। অনেক কচুরিপানা একসাথে জমা বেঁধে আছে। তো তিনি বেশি কিছু লক্ষ্য না দিয়ে হাঁটতে লাগলেন, এবং কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন যে এই কচুরিপানা যে জমাট বেঁধে আছে এর ভিতর থেকে আসল ভাই বাচ্চা যে লেজার লাইট নিয়ে খেলা করে, আমরা যে লেজার লাইট বলি, ওই রকম একটা লেজার লাইটের আলো ওনার চোখে মারছে। উনি চোখে মারার পর ফিরে তাকিয়ে দেখেন ওখানে কিছু নেই, যে আলোটা আসার মতো এখানে কিচ্ছু নেই। কিছু না বানাবে, যখন একটু সামনে গেলেন ঠিক সেম ওনার চোখে কেউ লাইট মারতেছে। তো উনি ছিলেন একজন রাগী মানুষ এবং সাহসী মানুষ। তো উনি রাগের মাথায় জমি থেকে ওনার পায়ের নিচ থেকে একটি মাটির টুকরো নিয়ে
ঢিল ছুলেন ওই জায়গাটার দিকে যেখান থেকে ওনার চোখে আলো এসেছিল। তো ঢিল ছুড়ার পর উনি দেখতে পেলেন যে একটা কালো জমাট বাঁধা একটা কালো গোল একটা ফুটবলের মতো কালো একটা কি যেন, এটা এটা এক সময় বিড়ালের রূপ নিচ্ছে, এক সময় গরুর বাছুর, এক সময় তো বড় কুকুর। তো তিনি কিছুটা ভয় পেলেন। ভয় পাওয়ার পরেও তিনি মানে মনে মনে চিন্তা করলেন যে যদি আমি ভয় পাই তাহলে আমার জিনিসটা ক্ষতি করবে, কারণ উনি চিনতে পেরেছিলেন, কারণ তিনি একজন গ্রামের মানুষ, গ্রামে সচরাচর এইসব ঘটনা ঘটে এবং তিনি জানেন যে এইসব প্যারানরমাল কোনো কিছু। তো তিনি মনে চিন্তা যে ভয় পেলে চলবে না, উল্টো সাহস দেখাতে হবে। তো উনি একজন সম্ভবত একজন সাহসী মানুষ ছিলেন উনি। তো উনি বলেন যে আমার সাথে ঠাট্টা মশকরা করিস না, যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে লড়িয়ে দেখা। তো রাসেল ভাই এটা বলার সাথে সাথে জিনিসটা ওইখান থেকে উদাও হয়ে যায় এবং সরাসরি ওনার 4 থেকে 5 হাত সামনে এসে দৃশ্যমান হয়। জিনিসটা দেখতে কিছুটা মানুষের আকৃতির, কালো, এসে একটা বিদঘুটে একটা হাসি দেয়। উনি মুখটা দেখতে পারেনি, কিন্তু হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল এবং দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। হাত পায়ের যে চামড়াগুলো ওইগুলো নাকি বৃদ্ধ মানুষের মতো মানে ফোটা হয়ে গেছে, মানে ঢিল হয়ে গেছে, এবং ওই জিনিসটা বিদঘুটে একটা হাসি দেয়। তো রাসেল ভাই ওই জিনিসটা মুস্তফা ভাইকে এসে সাথে হামলা করা শুরু করে, মানে ওনার গায়ে আঁচড়াতে থাকে এবং ওনারকে পানি নিয়ে টেনে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তো মুস্তফা ভাই ছিলেন একজন শক্তিশালী মানুষ। তো তিনি মানে যে দিক মনে ওই দিকে লাথি ঘুষি কিল চর মানে যেটা মনে ওইটা দিতে থাকলেন, কিন্তু ওই জিনিসটাকে লক্ষ্য করে দিলেও, যেমন ওই জিনিসটাকে ঘুষি দিলেও তিনি মানে বুঝতে পারছিলেন না যে কোনো কেউ উপরে তিনি ঘুষি দিয়েছে অথবা কিলচর দিয়েছেন। তো তিনি তা মনে করে তিনি যেই দিক মনে ওই দিকে মানে হাফটা কিলচর ঘুষি দিতে থাকলেন। তো তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যখনই তিনি ওই জিনিসটার দিকে একটা কিল অথবা কিল একটু লাথি দেন, জিনিসটা মানে ওই কুকুর অথবা বিড়ালের ছানা যেমন আসলে ভাই চিৎকার করে ওঠে কোনো কিছু দিয়ে আঘাত করলে, ওই রকম চিৎকার দেয় এবং ইয়া করে। তো উনি এমন অনেকক্ষণ করতে ধস্তাধস্তি, মানে ওনাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এমন করতে 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 উনিও এই ঝগড়ার ধস্তাধস্তির মাঝেই তিনি আস্তে আস্তে সামনে এগোতে থাকলেন। এক প্রকার ধস্তাধস্তির পর মানে তিনি দেখলেন যে জিনিসটা আর নেই। তিনি মানে তার শ্বশুরবাড়ির দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর হাঁটার পরই মনে হলো কে যেন তার চুল, যেহেতু তার চুল ছোট ছিল, তো ওই ছোট চুলে কে যেন মুষ্টি বেঁধে ধরে আসছে এবং তাকে পিছনের দিক টানতে চেষ্টা করছে। তো তিনি এই চুল ধরার সাথে সাথেই তিনি কষ্ট করে হাসতে হাসতে মানে আস্তে আস্তে সামনে এগোতে থাকলেন এবং যে জিনিসটা পিছনে ধরে আছে ওই জিনিসটা তাকে বলল যে তুই অনেক সাহসী, তোকে আমার পছন্দ হয়েছে, তুই আমার সাথে থেকে যা, তোকে আমার পছন্দ হয়েছে, তুই আমার সাথে থেকে যা। তো রাসেল ভাই তিনি বুঝতে পারলেন যে এটা ওইটাই যার সাথে তখন তিনি ধস্তাধস্তি করেছেন এবং তিনি কষ্ট করে ঠেলে না ওনার শ্বশুরবাড়ির দিকে আগাতে থাকেন, যেহেতু ওনার শ্বশুরবাড়ি আর বেশি দূরে নয়। এবং ওই জিনিসটা একই কথা বলছে যে তুই যাস না, তুই আমার সাথে থেকে যা, এবং ওনার চুল ধরে পিছনের দিকে টানছে নেওয়ার জন্য, এবং ওই জিনিসটা বিড় করে আরো কি জানি বলতেছে এবং ওনার দিকে থুতু ফেলতেছে। থুতু দিতে এক প্রকার ওনাকে প্রায় ভিজিয়ে ফেলছে এবং উনি বললেন যে থুতু থেকে এমন আষ্টে গন্ধ, যদি কোনো মাছ পচে যায় যেমন একটা আষ্টে গন্ধ, এর থেকে কেমন আষ্টে গন্ধ। তো তিনি কষ্ট করতে 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 যখন তিনি তার শ্বশুর বাড়ির কাছাকাছি চলে এসে এবং ওনার শরীর প্রায় দুর্বল হয়ে গেছিল, চলে আসার পর তিনি জোরে একটি চিৎকার দিয়ে মানে জ্ঞান হারায়। তো রাত তখন সময় বাজে প্রায়
2টা নাগাদ, যেমনটা তিনি আন্দাজে বলেছিলেন। তো ওনার শ্বশুরবাড়ির যে আশেপাশের লোক চিৎকার শুনে দৌড়ে আসে, এমন দেখে একটা লোক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন দেখা পর চিনতে পারে, আরে এটা তো অমুক মেয়ের জামাই। ধরাধরি করে তিনি ওই লোকগুলো তার শ্বশুরবাড়িতে নিয়ে যায় এবং তাকে পানি ছিটায় এবং হাত পা মালিশ করার পর ওনার জ্ঞান ফেরার পর ওনাকে বলে যে আমি একটু ভয় পাইছি, আমার আগে আপনারা গোসল করান। ধরাধরি করে ওনাকে টিউবওয়েলের নিচে নিয়ে গরম পানি দিয়ে সাবান দিয়ে গোসল করানো হয় এবং গোসল করানোর পরও নাকি ওনার যে শরীরে যে আষ্টে গন্ধটা ওইটা যায়নি। তো ওই দিন কোনো রকম ওনাকে গোসল করে মানে শুয়েতে দেওয়া হয়। পরদিন ওনার অনেক জ্বর আসে। জ্বর আসার পর উনি তো বলছিলেন যে আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটছে। তো ওনার শ্বশুর অনেকটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পর হুজুর বললেন যে উনি তো যেদিন এসেছিলেন ওই দিন যে নদীর পাশ দিয়ে হেঁটেছিলেন, তিনি এক পিশাচের কবলে পড়েছিলেন, যেগুলো মাছ খায় আর কি নদীতে থাকে, ওইসব খারাপ পিশাচের কবলে পড়েছিলেন। সমস্যা নেই, ওটা ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি পরা পানি দিচ্ছি আর কিছু তাবিজ তোমার দিয়েছে। তো দেওয়ার পর বললেন যে পরা পানিটা খেতে হবে, তাবিজটা কোমরে বাঁধতে হবে এবং ওনাকে দুধ দিয়ে গোসল করাতে হবে। তো যেই কথা সেই কাজ, ওনাকে দুধ দিয়ে গোসল করানো হয়। গোসল করার পর তিনি প্রায় 2 থেকে 4 দিন ওনার শরীরে জ্বর ছিল। তিনি এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো তিনি এখনো স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। রাসেল ভাই, এই গল্পটি সম্পূর্ণ সত্যি, তার নিজ মুখ থেকে শোনা আমার। যেহেতু কথাবার্তার জন্য ভুল হতে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি 100% সত্য। এই ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ রাসেল ভাই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমরা শুনছি Bhoot.com এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আপনাদের উপহার দিতে পারছি ভেবে আমি আনন্দিত। আমি চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের সামনে দারুণ কিছু ঘটনা উপস্থাপন করতে। অডিও ক্লিপগুলো সবসময় আমরা আসলে যেরকম চাই সেরকম পাওয়া হয় না, তারপরেও চেষ্টা তো করি। আর আপনারাও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন যেন বেশি বেশি করে আমাদেরকে অডিও ক্লিপ পাঠান এবং সেই অডিও ক্লিপগুলো তাদেরকেই বলবেন যাদের ঘটনা বা যাদের কথা বলা আপনাদের ভালো লাগে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেই ঘটনাটি আমাকে ফাতেমা নামের একজন আন্টি বলেছেন। ফাতেমা আন্টির ঘটনা আমি নিজের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ফাতেমা আন্টি বলছেন যে ওনারা নর্মালি খুলনা বিভাগের কোনো একটা জায়গায় থাকতেন, ওখানে ওনার বিয়ে শাদী হয়। ওনার যার সাথে বিয়ে হয় মানে ওনার হাজব্যান্ড ছিলেন মেইনলি পুরান ঢাকায় একজন বসবাসরত ব্যক্তি, কিন্তু উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং চাকরির সুবাদে তখন তিনি খুলনায় ছিলেন। ওনাদের বিয়ে শাদীর পরে মোটামুটি 2-3 মাস পরে ওনাদের সেই ট্রান্সফার হয়ে যায় বিভিন্ন জায়গায়, যেরকম একটা ইঞ্জিনিয়ারের ট্রান্সফার হতে থাকে। এরকম ট্রান্সফার হতে হতে কয়েক বছর পার হয়ে যায়, মোটামুটি 8-9 বছর পার হয়ে যায়। এর মাঝখানে
ফাতেমা আন্টির 2জন বেবি হয়। একজন হচ্ছে ছেলে 8 বছর বয়সী এবং একজন মেয়ে তখন 4 বছর বা 5 বছর বয়সী, 2জনই খুবই ছোট। তো ওনার হাজবেন্ডের ট্রান্সফার যখন ঢাকায় হয়, যেহেতু উনি আগে পুরান ঢাকায় থাকতেন, তো এইখানেই উনি একটা বাসা নিয়ে নেন। ওনারা শিফট হওয়ার মোটামুটি 2 দিন আগে ওনার হাজবেন্ড চলে গেলেন, আগেই যেন উনি একটা বাসার ব্যবস্থা করে রাখতে পারেন। এরপরে ওনারা যখন সেই বাসায় গেলেন কয়েকদিন পরে, বাসা দেখে ফাতেমা আন্টির একটাই কথা, ওনার হাজবেন্ডকে নিয়ে বললেন যে, তুমি এটা কি বাসা চয়েস করলা? এটা তো দেখে একটা গ্রেভইয়ার্ড বা কবরস্থান মনে হচ্ছে। এত পুরাতন বাসা, একতলা বাসা, আর কোনো জায়গা নাই, মানে আর কোনো মানুষ নাই, কিছু নাই, এটা তুমি কিভাবে নিলা? এটা কি সম্ভব? একটা কথা এখানে বলে রাখা ভালো, এই ঘটনাটা ওনাদের সাথে ঘটেছে আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে। তখন পুরান ঢাকার অবস্থাটা কেমন ছিল সেটা আপনারা অবশ্যই জানেন। তো আবার ঘটনায় ফিরে আসি। বাসাটা নেওয়ার পরে ওনার মানে ফাতেমা আন্টি যখন বাসার ভেতরে ঢুকলেন, উনি দেখলেন যে সমস্ত যত ধরনের ওয়াল, বিম যাই ছিল সবকিছুর উপরে একটা শেওলা মতো ভাব, আর কিরকম পিচ্ছিল এবং কিরকম একটা ভেজা ভেজা সেতে ভাব সম্পূর্ণ বাসার ভেতরে। এই জিনিসটা ওনার পছন্দ হয়নি। উনি ওনার হাজবেন্ডকে বারবার বলেছেন যে এমন বাসা নেওয়ার কি দরকার ছিল। ওনার হাজবেন্ড বলেন কি যে, আমার তো এত সময় ছিল না, আমি এত খুঁজতে পারি নাই আসলে, তো যদি যখন ভালো বাসা পাবো উই উইল শিফট, ততদিন একটু কষ্ট করে থাকতে থাকো, কারণ আমার তো কাজ এখানে গুছাইতে হবে, আমি আসলে এত বেশি টাইম পাবো না, সরি, এখানেই থাকা কয়েকটা দিন, এরপর আমি দেখছি কি করা যায়। এর মাঝখানে ওনারা সেই বাসায় উঠে গেলেন এবং বাসায় ওঠার পরে কিছু অদ্ভুত জিনিস ঘটে। যেমন ওনারা যখন রুম সেট আপ করলেন, ওনাদের রুমে ছিল আলমারি, তারপর ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, আরও কিছু জিনিসপত্র। বাট সমস্ত রুম যখন সেট আপ করলেন এবং লাস্টে যখন ফাতেমা আন্টি আলমারি খুলবেন, তখন উনি দেখেন আলমারিটা খোলা এবং আলমারির দরজাটা টোটালি আলমারি থেকে আলাদা। উনি আলমারির দরজাটা টান দিতে দরজাটা ওনার উপরে এসে পড়ে যায়। উনি তখন ওনার হাজব্যান্ডকে বলে, তুমি মানে জিনিসপত্র কিভাবে শিফট করো? এরকম চলতে থাকলে কোন দিন আমাদের মধ্যে কেউ মারা যাবে। ওনার হাজব্যান্ড এমন মানুষ ছিলেন যিনি সবকিছুতেই কৌতুক করতেন। উনি বলতেন কি যে, এরকম হয়েছে তাতে কি হয়েছে, তুমি তো বেঁচেই আসো, এত কথা বলার তো কিছু নাই, মরে তো যেতে পারতা, এরকম করে উনি কৌতুক করতে থাকেন। তা আন্টি তেমন বেশি একটা পাত্তা দেন নেই ওনার কথায়। 2 দিন পরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওরকম টাইম উনি দেখতে পেলেন ওনাদের রুমের একটা কোণা দিয়ে পানি পড়ছে বৃষ্টির। উনি ওনার হাজবেন্ডকে ডেকে ওঠালেন এবং বললেন যে, দেখো কি বাসা তুমি নিলা, এখান দিয়ে এরকম ভাবে পানি পড়তেছে, এই বাসায় কিভাবে থাকবো? ওনার হাজবেন্ড সেই কৌতুক মোডে বললেন কি যে, এটা তো আসলে বাসাটা কাঁদছে। আন্টি জিজ্ঞেস করলেন, হোয়াট ডু ইউ মিন? ভাইয়া বললেন কি যে, আরে আল্লাহর ইয়াতে কাঁদতেছে, আল্লাহর কথা মনে পড়তেছে তাই বাসা কাঁদতেছে। তখন ফাতেমা আন্টি এত বেশি রাগ করে ফেললেন, উনি বললেন কি যে, হ্যাঁ, শুকরিয়া আদায় করো যে বাসা কাঁদতেছে আল্লাহকে মনে করে। এই শুকরিয়া আদায় করো যে বাসাটা সিজদা দেয় নেই এখনো, বাসাটা যদি সিজদা দিত তাহলে এতদিন আমরা মরুমু হয়ে যেতাম, দয়া করে বাসাটি একটু রেনোভেট করার ব্যবস্থা করো। তো ওনার হাজবেন্ড বললেন কি, ঠিক আছে, ওকে, আমি দেখি কিভাবে রেনোভেট করা যায়। 2 দিনের মধ্যে উনি পাশের লোক লাগিয়ে বাসাটা কিছুটা রেনোভেট করিয়ে দিলেন। এখন বাসাটা মোটামুটি একটু থাকার মতো অবস্থায় ছিল। এর কয়েকদিন পরে একদিন আঙ্কেল চলে গেলেন তার অফিসে এবং আন্টি বাসায় ছিলেন এবং তার যে বাচ্চারা ছিল ওরা 2 জনও ছিল স্কুলে। তো উনি কোনো একটা কাজে একটু বের হবেন। আন্টি বের হওয়ার সময় উনি দেখেন ওনার মেইন যে ডোর, বাসার মেইন ডোরের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির একটা কুকুর, যার চোখগুলো কিছুটা লাল এবং কালারটা খুবই আনইউজুয়াল, নট ব্ল্যাক, নট ব্রাউন, নট হোয়াইট, এরকম কিচ্ছু না, মনে হচ্ছে কালো, ধূসর এবং হলুদ, এই 3টা রং মেশানো। এবং কুকুরটার কান ছিল একেবারে খাড়া। কুকুরটা তাকে দেখে খুবই জোরে জোরে গড়গড় করছে। আস্তে আস্তে কুকুরটা ওনার চারপাশে ঘোরা স্টার্ট করলো। উনি যখন বেশি ভয় পেয়ে গেলেন তখন কুকুরটাকে ছেড়ে দরজার কাছ থেকে যখন কুকুরটা সরে গেল, উনি দৌড়ে দরজার বাহিরে বেরিয়ে গেলেন।
বাইরে বেরিয়ে দরজাটা লক করে দিলেন। লক করে উনি বাইরে দাঁড়িয়ে মানুষ খুঁজতে থাকলেন যে যদি এখান থেকে কেউ আসে আমি ডেকে কুকুরটাকে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করি। তো ফরচুনেটলি ওখান দিয়ে তখন দুইজন মানে দিন মজুর যাচ্ছিলেন। তো উনি দিন মজুর দুইজনকে ডাক দিলেন আর বললেন কি যে ভাই দয়া করে আমার একটা উপকার করবেন, আমার ঘরের ভেতর অনেক বড় একটা কুকুর ঢুকেছে, আমি একা একটা মহিলা মানুষ বের করতে পারছি না, আপনারা কি ভেতরে কি একটু বের করে দেবেন, আমি আপনাদেরকে এই কাজের জন্য ভালো টাকা পয়সা দেব। তো এই দুইজন লোক ঘরের ভেতরে গেল, 5-6 মিনিট পরে ফিরে আসলো এবং বলল কি যে ম্যাডাম ভেতরে তো কোনো কুকুর টুকুর কিছুই নাই, আপনি কি দেখছেন? তো উনি বলেন কি যে আরে আমি তো নিজে দেখেছি, আপনারা আরেকবার দেখে আসেন। তো ওনারা আবার ভেতরে গেল এবং বাহিরে এসে একই কথা, ম্যাডাম কিছুই নাই, আপনি কেন এগুলো কইতেছেন আমরা বুঝতেছি না। তো এরপরে আন্টি ওনাদেরকে নিয়েই বললেন কি যে চলেন আমার সাথে ভেতরে চলেন দেখবেন। তা আন্টি ওনাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কোনো কুকুর আন্টি পেলেন না। তো উনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং খুবই মানে শকের মধ্যে ছিলেন যে এটা কি হলো, আমি তো কুকুর দেখলাম, তাহলে এই কুকুর হঠাৎ করে গেল কোথায়? তখন উনি ওই দুই দিন মজুরকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন এবং দিন ধর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন। উনি এও চিন্তা করছিলেন যে কুকুরটা না জানি কোথায় লুকায় আছে, বাচ্চারা যখন আসবে আবার কামড় টামড় নিয়ে দেয়, এরকম চিন্তা ভাবনা উনি করছিলেন। এরপরে ওনার বাচ্চারা আসলে উনি যখন মোটামুটি শিওর যে বাসায় কুকুরটা নেই, বাচ্চাদের সাথে খেলা এবং বাসার কাজ করে উনি ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু ব্যাপারটা উনি ভুলেন নাই, ওনার হাজব্যান্ড যখন সন্ধ্যার সময় বাসায় আসলেন তখন উনি ওনার হাজব্যান্ডকে এই ঘটনাগুলি খুলে বললেন যে আমি এরকম একটা কুকুর দেখলাম ঘরের ভেতরে, এটা কোত্থেকে আসলাম এটা জানি না, বিকজ আমাদের ঘরের দরজা তো লকড ছিল, তাহলে কুকুর কোত্থেকে আসবে? তো ওনার হাজব্যান্ড বললেন কি যে হয়তো বা ঘরের কোনো একটা ওয়ালে খুব বড় একটা হোল আছে, যে হোলের ভেতর দিয়ে আসতে পারে কুকুরটা। তো আন্টি তখন আবার কিছুটা রাগ করলেন, বললেন কি যে তুমি কি পাগল, ঘরের ভেতরে ওয়ালের ভেতরে এত বড় একটা হোল থাকবে, বাতাস আসবে, আলো আসবে, আমরা কি বুঝবো না? তখন ওনার হাজবেন্ড বললেন কি আচ্ছা ঠিক আছে, আজকে আর পারবো না, কালকে সকালে খুঁজে দেখবো। তো ভোরবেলা আজান দেওয়ার পরে যখন নামাজ পড়লেন দুইজন মিলে, তখন উনি ওনার হাজবেন্ডকে বললেন যে চলো খুঁজে দেখি। কিন্তু ওনার হাজবেন্ড আর উনি খোঁজাখুঁজি করার পরেও কোনো হোল খুঁজে পেলেন না। ওনার হাজবেন্ড বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরেও উনি মোটামুটি বলতে গেলে প্রায় কয়েকবার খুঁজে ফেলেছেন সম্পূর্ণ বাসা, কিন্তু কোনো হোল উনি পেলেন না। এখন উনি আর কি করবেন এই বিষয় নিয়ে, উনি আর তেমন কিছু চিন্তা করেন নাই। ওনার হাজবেন্ডকে উনি বলতেন যে ঘরটা আসলে মেবি হন্টেড, আমাদেরটা চেঞ্জ করে ফেলা উচিত, এই ঘরটা দেখেই হন্টেড মনে হয়। ওনার হাজবেন্ড আবার কৌতুক করে বললেন কি যে হ্যাঁ ঠিকই বলেছে, ঘরটা হন্টেড দেখতেই মনে হয়, এন্ড তোমাকে দেখতে হন্টেডই মনে হয়, তারপরও তো তোমার সাথে আমি আছি। আন্টি আর কোনো কথা বাড়ালেন না, কারণ আঙ্কেল এমন একটা মানুষ ছিলেন উনি কৌতুক করে যে কোনো কিছু বলতে পারতেন এবং আন্টির মন মেজাজ খারাপ হয়ে যেত এই চিন্তা করে আর কথা বাড়ান নাই। তো সেদিনের মতো দিন পার হয়ে গেল। এর 2 দিন পরে হঠাৎ ওনার 8 বছরের ছেলেটা, ওনার ছেলের নাম হচ্ছিল ওসমান এবং মেয়ের নাম হলো আমেনা। তো ওসমান, ছোট ওসমান হচ্ছে ওনার কাছে আসলেন এবং বলছে যে আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আন্টি বললেন হ্যাঁ বাবা বলো। ছেলেটা বলল কি যে আমি একটু কয়েকদিন ধরে খুব বিরক্ত আম্মু। তো আন্টি জিজ্ঞেস করলেন কেন? সে বলল যে আমি আমেনার উপরে বিরক্ত। তো আন্টি জিজ্ঞেস করলেন যে আমেনা কি করেছে বলো। তখন ওসমান বলল যে আমেনা সারা রাত কার সাথে যেন কথা বলে। আমি শুরুতে ভাবতাম যে হয়তো ঘুমের ঘরে বলছে, কিন্তু আসলে আমার মনে হয় না ঘুমের ঘরে বলে। তো ও সারা রাত কারোর সাথে কথা বলে এবং হাসাহাসি করে। তো আমি এটা জানি না এবং আমার খুব খারাপ লাগে, বিরক্ত লাগে। তো আন্টি উসমানকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনাটা কখন ঘটে, তুমি আমাকে আগে কেন বলো নাই? তো তখন ওসমান বলল কি যে আমি ভাবতাম যে ও ঘুমাতো, কিন্তু গতকালকে যখন ও কথা বলছিল আমি ওর কাছে গিয়েছিলাম, আমি যেতেই দেখি ও চোখটা বন্ধ করে শুয়ে পড়লো এবং ঘুমানোর অ্যাক্টিং করা স্টার্ট করলো। তো আমি আজকে বুঝতে পেরেছি যে ও কারোর সাথে রাতের বেলা কথা বলে। আন্টি এই কথা শুনে বললেন কি আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটা কখন ঘটে, রাতের কয়টায়? তখন ওসমান বলে যে আমরা তো খাওয়া দাওয়া করে 10টা 10:30টার ভেতরে শুয়ে পড়ি, মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে এরকম জিনিসটা স্টার্ট হয়। তো আন্টি বললেন কি আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়বো আজকে, আমি রাতের বেলা আজকে তোমাদের ঘরের সামনে পাহারায়ও থাকবো আর দেখবো যে ও কার সাথে কথা বলে আমি
দরজার বাহির থেকে আড়ি পেতে শুনবো আমিনা কার সাথে কথা বলে। তো সেদিন রাতের বেলা আন্টি মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাতের বেলা দাঁড়িয়ে রইলেন ওনার বাচ্চাদের দরজার কাছে, কিন্তু কোনো ধরনের কোনো আওয়াজ নেই। আমিনা কারোর সাথেই কথা বলছেন, আমিনা ওয়াজ স্লিপিং। তো উনি ঘরের দরজাটা একটু ফাঁকা করে দেখেন আমিনা অলরেডি ঘুমাচ্ছে। তো পরদিন যখন সকালবেলা উনি উঠলেন, উঠে ওসমানকে একটা আলাদা ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে ওসমান, আমি তো কালকে এমন কিছু দেখলাম না, তুমি আমাকে যেটা বললা এটা তো আসলে ঠিক ছিল না। ওসমান বলল, মা আমার মনে হয় কেউ এই কথাটা শুনে ফেলেছে আমি যে তোমাকে বললাম, আমি জানি না, তবে আমিনা কারোর সাথে কথা বলে। পরে ফাতেমা আন্টি বললেন কি যে কারোর সাথে কথা বলে তুমি কিভাবে শিওর? ও তো নিজের সাথেও কথা বলতে পারে, এটা তো কোনো বড় ব্যাপার না। ওসমান তখন বলে কি, না আম্মু, ও যখন কারোর সাথে কথা বলে তখন রুমের ভেতরে খুবই পটকা বাজে একটা স্মেল আসে, মনে হয় মাংস পচা দুর্গন্ধ, পচা খাবারের একটা বাজে গন্ধ। ডাস্টবিনের কাছে যাওয়ার সময় যেমন গন্ধ পাওয়া যায় ঠিক তেমন বাজে একটা গন্ধ। আর এই গন্ধটা যখন রুমের ভেতরে আসে তখন আমার বমি চলে আসে, আর যখন আমিনা কথা বলা বন্ধ করে দেয়, ঘুমিয়ে যায়, তখন এই গন্ধটা চলে যায়। কেউ তো আসে রাতের বেলা আমাদের ঘরে, আমি জানি না। এরপরে 2-1 দিন আর কোনো ধরনের কোনো প্রবলেম হলো না, আমিনা আর কারোর সাথে রাতে কথা বলে না। 3 নম্বর দিন রাতের বেলা আন্টি ঘুম থেকে ওঠেন পানি খাওয়ার জন্য। রাত তখন 12টা থেকে 12:30 বা 1টা হবে। তো ওই টাইমে উনি শুনতে পারলেন ওনার মেয়ে ওনার রুম থেকে কথা বলছে। তো উনি চিন্তা করলেন যে আমিনা এত রাতে কার সাথে কথা বলে। উনি জিনিসটা ইনফিলট্রেট করার জন্যে আমিনার রুমের সামনে গিয়ে কান পেতে রইলেন। উনি শুনতে পেলেন আমিনা কথা বলছে কারোর সাথে, কিন্তু কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, বিকজ রাতের বেলা এত আস্তে আস্তে কথা বললে দ্য নয়েজ ওয়াজ ভেরি আনক্লিয়ার, ভয়েস ওয়াজ ভেরি আনক্লিয়ার টু। সো উনি কিছু শুনতে পারলেন না। উনি হঠাৎ করে কি করলেন, দরজাটা খুলে দিলেন, এবং দরজা খুলতে ওনার মনে হলো ওনার মুখের উপরে খুব গরম একটা বাতাস ধাক্কা দিল, আর ঘরের ভেতরে এমন বাজে গন্ধ যেটা নাকে যেতেই ওনার বমি আসার মতো অবস্থা হয়ে গেল। রক্ত পচা মাংস পচা গন্ধ, যেরকম কোরবানির ঈদের পরে যদি কোনো জায়গায় পরিষ্কার না করা হয় রক্তের একটা গন্ধ থাকে, স্মেল থাকে, ওরকম খুবই বাজে একটা স্মেল। তো উনি যখন রুমের ভেতরে ঢুকলেন তখন দেখলেন কি যে আমিনা বসা থেকে হঠাৎ করে শুয়ে পড়লো এবং চোখ বন্ধ করে দিল। উনি আমিনার কাছে গিয়ে বসলেন, মাথায় হাত বুলালেন, সবকিছুই করলেন। যখন আমিনাকে জিজ্ঞাসা করলেন যে আমিনা তুমি কি ঘুমিয়েছ, কার সাথে কথা বলছিলে মা, তখন আমিনা বলে, মানে আমিনা কিছু বলে না, আমিনা টোটালি সাইলেন্ট, এবং সে খুব সুন্দর ঘুমের অ্যাক্টিং করছিল, মানে সে ঘুমিয়ে গেছে, কথা বলবে না এমনি। তো ফাতেমা আন্টি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে থাক, এখন এগুলো আসলে করে লাভ নাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন দেখা যাবে কি করা যায়। তো যখন সকাল হলো উনি উঠেই আমিনাকে যখন দেখলেন রুমের থেকে বেরিয়েছে, উনি আমিনাকে ধরে একটা কোনায় নিয়ে গেলেন ওনার রুমের, বললেন কি যে মা তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি কার সাথে রাতে কথা বলছিলে। আমিনা শুরুতে টিপিক্যাল বাচ্চাদের মতো কিছুই বলে না, বাচ্চারা যেরকম সাধারণত হয়ে থাকে, মানা করে দেয়, হতে পারে নিজের বন্ধু বান্ধব, মানে ইমাজিনারি ফ্রেন্ড, সো এগুলো নিয়ে তারা কথা বলতে চায় না, সো না করলো। বাট অনেক জোরাজোরি করার পরে আমিনা স্বীকার করলো যে হ্যাঁ আমি কারোর সাথে কথা বলি, উনি একজন আন্টি, এবং এই আন্টি সবসময় বলে যে আমিনার সাথে সে কথা বলবে, কেন বলবে সেটা বলে না, বাট কথা বলবে, এইটুকু জিনিস ওই আন্টি সবসময় বলে। তো এরপরে ফাতেমা আন্টি বলেন কি যে এই আন্টি যদি এরপরে কখনো তোমার কাছে আসে তুমি তাকে সরাসরি না করে দেবে, যেন তোমার সাথে সে কোনো ধরনের কোনো কথা না বলে। আমিনা ওনার কথা মেনে নিলেন, মানে ছোট্ট আমিনা মেনে নিল। মেনে নেওয়ার পরে সে বলল আচ্ছা ঠিক আছে আমি মানা করে দেব। 2 দিন আর কোনো কিছুই হয় না। 3 নম্বর দিন আমিনা সকালে উঠে ফাতেমা আন্টিকে ডাক দেয়, মা একটু এদিকে আসো। আন্টি যখন গেলেন মেয়ের কাছে তখন মেয়ে আবার তাকে নিজের রুমে নিয়ে গিয়ে বললো, জান আম্মু ওই আন্টি তো আমাকে বলেছে আমার সাথে কথা বলবে, এবং এও বলেছে আমার সাথে কথা বলা কেউই থামাতে পারবে না, যদি কেউ থামানোর চেষ্টা করে তার ক্ষতি হবে। তখন ফাতেমা আন্টি আমিনাকে বলে যে তুমি এরপরও যদি সে তোমার সাথে কথা বলতে চায় তুমি তাকে বলবে, আপনি যদি আমার কাছে আরেকবার আসেন আমি আমার মাকে বিচার দেব, বা আমার মার অনুমতি নিয়ে আসেন আপনি। এর পরের দিন রাতের বেলা ফাতেমা আন্টি 9টা-10টার দিকে রাতের বেলা ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবেন, ঘুমানোর আগে ড্রেস আপ চেঞ্জ করে ফ্রেশ হবেন।
তো যখন উনি ওয়াশরুমে ওনার মুখে পানি দিচ্ছিলেন তখন ওনার মনে হলো ওয়াশরুমের দরজাটা হঠাৎ একটু ফাঁকা হয়ে গেল, বাট দ্য ডোর ওয়াজ লকড। বাট তারপরেও মনে হলো যে ডোরটা ফাঁকা হয়ে গেল এবং একটা ধোঁয়ার মতো কিছু ওয়াশরুমের ভেতরে ঢুকলো এবং সেই বাজে বোটকা গন্ধটা যেটা উনি ওনার ছেলে মেয়েদের রুমে পেয়েছিলেন। তো ওনার খুব ভয় লাগতে শুরু করলো লাইফে, প্রথমবারের মতো এরকম জিন টাইপের কিছু নিয়ে ভয়। ওনার কাছে মনে হলো যে কেউ হয়তো বা ওয়াশরুমের ভেতরে আছে। উনি দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন এবং ওনার হাজবেন্ডকে বললেন কি যে দেখো, আমার মনে হয় আমেনার কোনো একটা প্রবলেম হচ্ছে, এই ঘরটা একটু হন্টেড অ্যান্ড জিন ঘটিত কোনো প্রবলেম হয়তো বা আছে, সো তুমি একটু প্লিজ দেখো না কারোর সাথে কথা বলে। কিন্তু ভাইয়া আসলে এই জিনিসগুলি বিশ্বাস করতেন না, মানে আঙ্কেল এই জিনিসগুলি কখনোই বিশ্বাস করতেন না। আর এছাড়াও ওনার যে শ্বশুর বাড়ির ব্যক্তিবর্গরা ছিলেন ওনারাও এই সমস্ত জিনিসে বিশ্বাস করতেন না, বা ফাতেমা আন্টির বাবা বাড়ির কেউই জিন ভূতে তেমন বিশ্বাস করতেন না। তো ওনারা বললেন যে ফাতেমাকে ডাক্তার দেখানোর জন্য, আমেনাকে ডাক্তার দেখানোর জন্য বলা হলো। তা আমেনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু কোনো ডাক্তার ওরা কোনো রোগ ধরতে পারে না। মানে আমেনা ইজ টোটালি মানে ফাইন, ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট। তো এরপরে একদিন কি হলো, আমেনাকে ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে মহিলাকে আরো এসেছিল। আমেনা বলে কি সে প্রতি রাতেই আসে, আমি মানা করি কিন্তু আমাকে বলে যে তোমার অনুমতি নিয়ে এসেছে। আন্টি কিছুটা ভয় পেয়ে যান এবং তখন ফাতেমাকে কিছুটা বকাবাদ্দি করতে থাকেন যে তুমি আমাকে এই সমস্ত জিনিস কেন বলো নাই, আগে কেন বলবা না। তো আমেনা কিছুটা রাগ করে রুম থেকে উঠে যায় এবং বল দিয়ে খেলতে খেলতে ও কি করে শোকেসের উপরে থাকে একটা ডিনার সেটের একটা প্লেট ভেঙে ফেলে। এটা আন্টির খুবই পছন্দের একটা প্লেট ছিল, ডিনার সেট ছিল। তো উনি আমেনাকে কিছুটা বকাবাদ্দি করে যে তুমি একটু দেখাশোনা করে খেলবা না, এখানে যাও, ভেতরে যাও, এখান থেকে যাও, চোখের সামনে থেকে যাও। যেরকম একটা মা নর্মালি বাচ্চাদেরকে একটু বকাবাদ্দি করে ওরকমই। তো আমেনা যখন ভিতরে চলে গেল, আন্টি সবকিছু পরিষ্কার করে একটু মন খারাপ করলেন যে মেয়েটাকে এভাবে বকলাম, একটু গিয়ে কথা বলে আসি। তো উনি চলে গেলেন ফাতেমার কাছে, মানে আমেনার কাছে। আমেনার কাছে যাওয়ার পরে উনি আমেনাকে বললেন যে মা দেখো, জিনিসগুলো তো অনেক দামি আর আমার অনেক প্রিয় একটা জিনিস ছিল, তুমি যদি এরকম করো তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এগুলো আমার আছে, পরে তো তোমাদেরই হবে। এরকম করো না, খেলাধুলা করো কিন্তু একটু আস্তে ধীরে শান্তি মতো খেলো, কেমন? তা আমেনা তখন কিছুটা রাগান্বিত গলায় ওর মাকে বললো যে মা, আমি তো ইচ্ছা করে করি নাই, তুমি যে আমাকে বকা দিলা না, আমি তো বলটা এখানে মারিই নাই। তুমি আমাকে বকা দিলা যখন, আন্টি আমার হাত থেকে বলটা নিয়ে ওখানে মেরেছে। তো ফাতেমা আন্টি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করেন মানে আন্টি মেরেছেন বলতে তুমি কি বোঝালা? তো এরপরে আমেনা বলে কি যে আন্টি আমার হাত থেকে বলটা নিয়ে ছড়ে ফেলেছিল। ওই মুহূর্তেই আমেনা আবার বলে যে আমাকে যখন তুমি বকাবাদি করো বা কোনো বিষয় নিয়ে মানে ইন্টারোগেট করো বা প্রশ্ন করো, আন্টি এই জিনিসটা পছন্দ করেন না। উনি মোটামুটি ভালোই রেগে যান এবং আমাকে বলেন যে তোমার মা ভালো না। এই কথাটা বলার সাথে সাথে ড্রয়িং রুম থেকে আবার কাচের প্লেট ভাঙার মানে বড় শব্দ আসতে শুরু করলো। এবার আন্টি দৌড়ে গিয়ে দেখে যে তখন তো তার ডিনার সেটের একটা মাত্র প্লেট ভেঙেছিল, কিন্তু এবার তার সম্পূর্ণ ডিনার সেটটাই নিচে পড়ে ভেঙে গুড়িয়ে গেছে, একদম একেবারেই গুড়িয়ে গেছে। তো উনি কিছুটা মন খারাপ করলেন এবং চিন্তা করলেন যেটা কিভাবে হলো। আজকে ওনার হাজবেন্ড আসলে উনি এই বিষয়ে কথা বলবেন, এই চিন্তা করলেন উনি। তো এরপর উনি আমেনাকে আর কিছু বলেননি। সন্ধ্যার দিকে যখন ওনার হাজবেন্ড বাসায় আসলেন তখন উনি আঙ্কেলকে সবকিছুই খুলে বললেন। আঙ্কেল বললেন কি এই জিনিসগুলো আসলে তোমার মনের ভুল, দেয়ার ইজ নাথিং কল্ড ঘোস্ট, নাথিং কল্ড জিন। তুমি ডিনার সেটটা ঠিক মতো রাখোনি, দ্যাটস ওয়াই এটা পড়ে ভেঙে গেছে। এখানে আমেনারও কোনো ফল্ট নাই বা আনসিন কোনো কিছুরও কোনো ফল্ট নাই। স্টপ এক্সাজারেটিং থিংস, এত বেশি মানে বাড়িয়ে বাড়িয়ে বলো না। সেই দিন প্রথমবারের মতো আঙ্কেল কিছুটা বিরক্ত তখন আন্টির উপরে। আন্টি তখন আর তেমন কিছু একটা বলে না। উনি চিন্তা করতে থাকে আমি কোথা থেকে হেল্প পাই, শ্বশুর বাড়ির কেউ মানে না, আমার বাবার বাড়ি কেউ মানে না, আমার হাজবেন্ড মানে না, এখন আমি কি করতে পারি? কিন্তু এভাবেই ভয়ে ভয়ে ওনার দিন কাটতে লাগলো। এরপরে একদিন ওনাদের বাসায় ওনার শ্বশুর এবং শাশুড়ি বেড়াতে এলেন। বেড়াতে আসার সময় নর্মালি বাড়ির বয়োজ্যেষ্ঠ মানে দাদা দাদি নানা নানি যারা থাকেন ওনারা বাচ্চাদের জন্য অনেক গিফট নিয়ে আসেন।
একটা খেলাও খেলেন অনেক সময় ছোট বাচ্চাদের সাথে, যে আমি 2 হাতে চকলেট নিলাম, কোন হাতে চকলেট আছে বলতে পারলে এটা তোমার। তো উনি দেখলেন কি যে আমেনার সাথে ওনার শাশুড়ি এই খেলাটা খেলছেন, কিন্তু আমেনা জিদ করছে যে না, আমার একবারই সব কয়টা চাই। তো ফাতেমা আন্টি এবার একটু হাসি খুশি একটু শান্ত হলেন যে না, যাক, বাসায় আরো মানুষ আসছে, এখন কিছুটা সেফ থাকতে পারবো। উনি কিছুটা নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের দিকে গেলেন সবার জন্য চা বানাতে। উনি যখন চা বানাচ্ছিলেন, চাটা যখন প্লেটে ঢাললেন, মানে কাপের উপরে ঢাললেন, তখন হাতে নিয়ে বাইরে আসবেন এমন সময় উনি শুনলেন ওনার শাশুড়ি বিকট শব্দে চিৎকার করে উঠলেন। এমন শব্দে চিৎকার করলেন মনে হয় ওনার জান বেরিয়ে যাচ্ছে, এমন জোরে উনি চিৎকার করে উঠেছিলেন। তো আন্টি যখন এই চিৎকারটা শুনলেন তখন ওনার হাত থেকে চায়ের কাপ এবং প্লেট সব পড়ে গেল। উনি দৌড়ে বাইরে আসলেন এবং দেখলেন যে কি হচ্ছে আসলে বাইরে। উনি এসে সম্পূর্ণ অবাক। ওনার শাশুড়ির ডান হাত একেবারে মুচড়ে দেওয়া, একেবারে উল্টে ফেলা। এই দৃশ্য দেখে উনি নিজেও চিৎকার দেন। তৎক্ষণাৎ হচ্ছে কোনো না কোনো ভাবে ওনার হাজবেন্ডকে খবর দেওয়া হয় এবং ওনার হাজবেন্ড বাসায় চলে আসেন, আর ওনার শাশুড়িকে হসপিটালে নেওয়া হয়। তখন কেউই হসপিটালে বিশ্বাসই করতে চায় না যে 5 বছর বা 4 বছরের একটা মেয়ে বাচ্চার হাতে এত জোর বা এত শক্তি কোত্থেকে আসবে যে একটা প্রাপ্তবয়স্ক মহিলার হাত এভাবে মুচড়ে দিতে পারে। এটা কি আদৌ সম্ভব? তখন আন্টি ওনার শাশুড়িকে বললেন কি যে বাসায় হয়তো কোনো একটা প্রবলেম আছে, মা আপনারা আমার কথাটা একটু সিরিয়াসলি নেন প্লিজ। কিন্তু ওনার শাশুড়ি বললেন যে বাসায় কোনো ধরনের কোনো প্রবলেম থাকে না, প্রবলেম সব হচ্ছে মাথার আর মানুষের মনের, তোমার মেয়েকে ডাক্তার দেখাও। আরেক দফা আমেনাকে ডাক্তার দেখানো হলো, কিন্তু একই ফলাফল, কোনো ধরনের কোনো চেঞ্জ রিপোর্টস আসেনি। আমেনা একেবারেই মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ, আমেনার কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তাহলে কেন সে এমন করছে? ডাক্তার বলে যে একা একা থাকে হয়তো বা এই কারণে। কিন্তু আন্টি চিন্তা করে যে বাচ্চারা তো সাধারণত ইমাজিনারি ফ্রেন্ড তখন বানায় যখন একা থাকে বা তারা কোনো ভাই বোন থাকে না, খেলার সঙ্গী থাকে না। কিন্তু আমার এই ছেলে মেয়ে তো দুজন একসাথে খুব মিলেমিশে থাকে, তাহলে এমন করার কারণটা কি হতে পারে? তখন ওনারা চিকিৎসা করানি মোটামুটি বন্ধই করে দিলেন, বিকজ যেহেতু কোনো প্রবলেম নেই আর কি চিকিৎসা করাবেন। এভাবেই দিন কাটতে লাগলো। এরপরে এমন একদিন একটা ঘটনা ঘটলো যেটা আসলে সবাইকে বিশ্বাস করতে বাধ্য করে দিল যে আসলেই ওনাদের এই ঘরে কোনো একটা প্রবলেম আছে। সেদিন রাতের বেলা আন্টি এবং আঙ্কেল খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন এবং রাতের বেলা হঠাৎ করে টুংটাং আওয়াজে, রান্নাঘর থেকে আসা টুংটাং আওয়াজে তাদের দুইজনেরই ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যখন তারা বাহিরে আসলেন ওনারা দেখতে পেলেন অনেক বড় একটা বিশাল আকারের কুকুর ওনাদের দরজার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আন্টি তখন ওনার হাজবেন্ডকে বললেন যে তুমি তো বিশ্বাস করতে না, দেখছো এখন এটা কোত্থেকে আসলো বলো। কুকুরটার চোখ ছিল লাল এবং চোখ দিয়ে লাল ধোঁয়া বেরোচ্ছিল, এমন কালারটা খুবই আনইউজুয়াল, সাদা তারপরে ব্রাউন অ্যান্ড ইয়েলো কালারের একটা মিশ্রণ মনে হচ্ছিল। তো আস্তে আস্তে কুকুরটা ওনাদের দুইজনের সামনে ঘড় ঘড় করতে লাগলো, মানে কামড় দেওয়ার একটা অবস্থার মতো করতে লাগলো। ওনারা কিছুটা পিছিয়ে গেলেন, দৌড়াদৌড়ি পড়তে লাগলেন। আস্তে আস্তে দেখলেন কি আয়াতুল কুরসি যখন ওনারা পড়া স্টার্ট করলেন এবং আরো বাদ বাকি দোয়া যখন পড়া স্টার্ট করলেন ওনারা, তখন কুকুরটা আস্তে আস্তে সরে যাচ্ছে, কিন্তু একেবারে যাচ্ছে না, ওনাদের দিকে দাঁড়িয়ে 1 পা 2 পা করে পিছাচ্ছিল। একটু পরে হঠাৎ করে কুকুরটা দেখা গেল যে তার ছেলে মেয়েদের রুমে চলে গেল, সামনে গিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল। ওনারা দুইজনে অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, একটা কুকুর আমাদের চোখের সামনে এভাবে থাকলো আর অদৃশ্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? ইটস নট পসিবল। উনি তখন ওনার হাজবেন্ডকে বললেন যে তোমরা কেউ বিশ্বাস করতে না, এখন আমার বাচ্চাদের কি হবে? ওনারা যখন এরকম কথা বলছিলেন এবং দৌড়ে বাচ্চাদের রুমে যাচ্ছিলেন তখন বাচ্চাদের রুম থেকে ওনার ছেলে ওসমানের বিকট চিৎকার, মানে ওকে খুব মেরে ফেলছে এমন একটা অবস্থা। ওনারা যখন রুমের ভেতরে যাবার চেষ্টা করলেন তখন দরজা বাহির থেকে লকড, কোন অবস্থাতেই ওনারা দরজা খুলতে পারছেন না। ধোয়া পড়ছেন, রান্নাঘর থেকে বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট টুল বক্স এনে দরজা ভাঙার চেষ্টা করছেন, কোনোভাবেই কিছু সম্ভব হচ্ছে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে দরজাটা আপনা আপনি খুলে গেল এবং দরজার ভেতরে ঢুকে
ফাতেমা আন্টি আমাকে যেভাবে বলেছেন, এবং উনি এই কথাটা বলার সময় তখনও কাঁপছিলেন, ওনার ভয়েসটা কাঁপছিল। উনি বললেন যে, বাবা তুমি বিশ্বাস করবে না সাবিত, আমি দেখলাম আমার চোখের সামনে মনে হয় একটা ফিল্ম চলছে। ইট ওয়াজ লাইক এন হরর ফিল্ম ইন ফ্রন্ট অফ মাই আইস। আমার মেয়ে, আমার 4-5 বছরের মেয়ে আমার 8 বছরের ছেলের গলা ধরে ডান হাতে তাকে উপর করে তুলে রেখেছে, এবং আশেপাশে তাদের যে বই খাতা কলম যা ছিল সবকিছু যেন হাওয়ায় উড়ছে। এই অবস্থা বর্ণনা আমি কিভাবে করব আমি জানি না। তো আমি তৎক্ষণাৎ দেখলাম যে আমার ছেলেটা গলায় চাপ লাগার কারণে ওর দম আটকে যাচ্ছিল, এবং এই কারণে সে চিৎকার করছিল। এরপরে আমরা কোনো রকমে 2 ভাই বোনকে আলাদা করলাম। আলাদা করার পরে মেয়েটা মোটামুটি অজ্ঞানের মতোই হয়ে গেল, এবং 2-3 মিনিট পরে ছেলেটারও জ্ঞান ফিরল, এবং জ্ঞান ফেরার পরে সে আমাদেরকে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে বলল। আমরা যখন তার পায়ের দিকে দেখলাম, তখন দেখলাম যে তার পায়ে জন্তু জানোয়ারের কামড়ের দাগ, তাও একটা নয়, মোটামুটি সামনের বড় দাঁত যদি 2টা থাকে, মানে চোখা দাঁত, তাহলে একটা কামড়ে 2টা দাঁতের দাগ হয়, বাট ওর পায়ে মোটামুটি 8-10টার মতো দাগ ছিল, মানে তাকে 4 থেকে 5 বার কামড়ানো হয়েছে। তখন ওনারা কি করলেন, গাড়িতে করে, মানে গাড়িতে চলে আসলেন, গাড়ির কাছে হসপিটালে যাওয়ার জন্য, ছেলেকে চিকিৎসা করানোর জন্য। উনি ছেলেকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসলেন এবং মেয়েকে সামনের সিটে বাবার সাথে দিলেন, কারণ উনি চিন্তা করছিলেন যে আমার মেয়েটা আবার হয়তো আমার ছেলেটার উপর আক্রমণ করতে পারে, যেহেতু এখন নিজের কোনো সেন্সে নেই। এটা অবশ্যই ওর কোনো ভুল না, ওর কোনো দোষ না, কিন্তু অবশ্যই এটার কারণে, এই সমস্যার কারণে আমার ছেলের উপর আক্রমণ করতে পারে। এই কারণে উনি তখন ছেলেকে জড়িয়ে ধরে গাড়ির পেছনে বসলেন এবং মেয়েকে গাড়ি থেকে সামনের সিটে বসতে দিলেন। 5 মিনিট গাড়ি ড্রাইভ হচ্ছে, তখনই মেয়েটা হঠাৎ করে উঠে পড়ল। এমনভাবে উঠলো যেন সে ঘুম থেকে উঠেছে, এবং মাকে জিজ্ঞেস করছে যে, মা কি হয়েছে, ভাইয়া এমন করে আছে কেন, ভাইয়া আঘাত পেল কিভাবে? আন্টি চিন্তা করছিলেন যে, বেচারি তুমি তো এই সমস্ত কিছু করেছো, কিন্তু তুমি তো জানো পর্যন্ত না, আমরা কি করব জানি না। ফাইনালি ওনার ছেলে ওসমানকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো, পরীক্ষা করানো হলো, ইনজেকশন দেওয়া হলো। সব কিছু করানোর পরে ডাক্তার যে তথ্যটা দিলেন সেটা ছিল এমন যে, ওসমানের পায়ে যার কামড়ের দাগ ছিল সেটা আসলে কুকুরের কামড়ের দাগ। টোটালি এটা একটা কুকুরের কামড়ের দাগ ছিল। এই কথা শুনে ওনারা আরো ভয় পেয়ে গেলেন যে, আজকেই আমাদের ঘরের সামনে কুকুর দেখলাম, আমি এর আগেও দেখেছিলাম ঘরের ভেতরে কুকুর আসা কোনোভাবেই পসিবল না, বাট এখানে কুকুর আসলো আর ঘরের সামনে গিয়ে উধাও হয়ে গেল, আমার ছেলেকে কামড় পর্যন্ত দিল, এটা কি হচ্ছে এই বাসায়? ওনার হাজবেন্ড তখন চিন্তা করলেন কি এই বাসায় আর থাকা যাবে না। তো তৎক্ষণাৎ ওনারা গাড়ি করে ওনাদের এই একই শহরে, পুরান ঢাকার আশেপাশে ওনার হাজবেন্ডের খালার বাসা ছিল, ওনারা সেখানে গিয়েই উঠে পড়েন এবং আস্তে আস্তে মালপত্র, যেই জিনিসগুলি ছিল মালামাল, ওগুলো আস্তে আস্তে নিয়ে আসতে থাকেন। এরপরে আমিনার সাথে ওরকম তেমন প্রবলেম না হলেও মাঝে মাঝে রাতের বেলা আমিনা কার সাথে কথা বলা শুরু করছিল আবার। তো আমিনাকে যখন হুজুর দেখানো হয়, এবার তো সবাই বিশ্বাস করতে যেহেতু রাজি হয়েছে, সো আমিনাকে হুজুর দেখানো হয়। হুজুর দেখানোর পরে হুজুর সবকিছু শোনার পরে বলেছিল, যে ঘরটাতে আপনারা উঠেছিলেন সেই ঘরটায় কেউ কালো জাদু করেছিল, বা এই ঘরটার ভেতরে এমন কিছু ঘটেছিল যেই কারণে একটা জিন সেখানে বন্দি, কোন একটা মানে অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছিল যেই কারণে একটা জিন এখানে এখন বন্দি। সো এই জিনটা এই ঘরে যেই আসবে তাদের মধ্যে থেকে যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের শরীর দখল করার চিন্তা করে। দ্যাটস ওয়াই আপনার মেয়ে আমিনাকে সে ছাড়তে চাইতো না, কিন্তু তার ক্ষমতা বাসার ভেতর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এই কারণে সে আপনার মেয়ের পিছু আর নিতে পারেনি। তো এরপরে যখন হুজুরকে জিজ্ঞাসা করা হয় যে আমিনা এখনো বারবার কারোর সাথে কথা বলে বলে মনে হয়, তখন হুজুর বলেন কি জানি এটা কোনো প্রবলেম না, অনেকদিন ধরে ওই জিনিসটা ছিল, তো তার একটা প্রভাব আমিনার মাথায় রয়ে গেছে এই কারণে, বাট এখন আমিনার সাথে কোনো ধরনের কোনো মানে গায়েবী কোনো প্রবলেম নেই। তো এরপরে হুজুর তাকে তারপরে একটা তাবিজ দেন, কিছু পানি পড়া দেন কিছুদিন মানে খাওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে আমিনা সুস্থ হয়ে যায় এবং আর কিছু হয় না। আন্টি আমাকে বলেন যে এখন আমিনার বিয়েও হয়ে গেছে, আমিনাও এখন মা হয়ে গেছে, এবং ওসমান ভাই যে ছিল উনি এখন আমেরিকা থাকে।
তো ভালো একটা সেটেলড অবস্থায় তারা আছেন, কিন্তু এই ঘটনার কথা ওনারা কোনোদিনও ভুলবেন না। আর এই ঘটনার পর থেকে ওনার হাজব্যান্ড অর্থাৎ আঙ্কেল যে কোনো ধরনের মজা করাই বন্ধ করে দিয়েছেন এবং উনি ওনার ওয়াইফের কথা সিরিয়াসলি নিতে শুরু করেছেন। এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকে হন্টেড হাউসের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে দেন আই এম রিয়েলি সরি। পরবর্তীতে আরও সুন্দর ঘটনা আপনাদের কাছে আনার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com-এর সাথে থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও রাতের আধারে comes alive. Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি। আজকে আমরা তৃতীয় অডিও ক্লিপে যাব। যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে খুব ভালো হবে, খুব খুশি হব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান। যে ঘটনাটি বলবো সেটা আমি আর আমার মামার সাথে ঘটেছিল। এটি একটি সত্য ঘটনা। ঘটনার স্থান গাইবান্ধা ঢোলভাঙ্গা ইউনিয়ন। আমাদের সাথে যেভাবে ঘটেছিল সেইভাবে বলার চেষ্টাই করব ইনশাআল্লাহ। আমার মামা বিয়ে করেছে। বিয়ার কিছুদিন পরে আমার মামি বাপের বাড়ি গেছিল ঘুরতে আর কি। পরে আমার মামা বলল, চলো তোমার মামিকে আজকে আনতে হবে, যাই আমরা নিয়ে আসি। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমি যাবো, একটু সময় লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়াও, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। পরে আমরা আপনার রাতের 11টার দিকে রওনা দেই। আমাদের যেতে সময় লাগে নিম্ন আপনার 1 ঘন্টার মতো। আর ভাই আমার মামা যে জায়গায় বিয়ে করেছে ওই গ্রামটি অনেক দূরে, মানে একটা মাটির রাস্তা আছে, ওটাতে যেতে হয়। চারপাশে শুধু ধান ক্ষেত, কোনো বাড়ি ঘর নেই, বাচ্চার গোরস্থান, শ্মশানও পরে এই সাইড দিয়ে নদী আছে। পরে আমরা যা আসুন ভাই ভালো মতোই যাই। আবার কিন্তু রাসেল ভাই আমাদেরকে ওই দিনে আসতে হবে, মানে যখন গেছি 1-2 ঘন্টা পরে আবার আসতে হবে। আমি মামাকে বলছিলাম যে কাজ আছে। পরে আমরা খাওয়া দাওয়া করে আপনার 1টার দিকে রওনা দেই। যখন আমরা রওনা দিব ওই টাইমে আমার নানির আমার নানি মামার শাশুড়ি আর কি বলতেছে যে তোমরা তো যাবা, তাহলে কিছু তেলের পিঠা আছে, তোমরা এটা নিয়ে যাও, বাইরে নিয়ে যায় তোমার নানিকে দিও। আমরা বললাম যে তো রাত হয়ে গেছে, আবার তেলের পিঠা নিব, এটা তো সমস্যা হতে পারে। এখন তারা গ্রামের মানুষ, তারা যেরকম ওই যে গ্রামে কাঁচামরিচ নারকেল চুড়ে যে ভাই যে আর লার্কি দিয়ে আনদে ওই কয়লা, সেই কয়লা দিয়েছে। আমরা তারপরেও হেরা এরকম দিছে, আমরা তো যাও, আর এখন কোনো সমস্যা হবে না। কিন্তু রাসেল ভাই আমরা যে দিক দিয়ে আসবো ওই দিক দিয়ে কোনো বাড়িঘর নেই, মানে আশেপাশে বাড়িঘর আছে, তার পাশে কোনো বাড়িঘর নেই। তার পাশে এক সাইডে নদী, এক সাইডে শ্মশান, একটু পরে গোরস্থান। পরে আমরা আপনার রওনা দেই। যতক্ষণ বাড়িঘর আশেপাশে ছিল আমাদের ততক্ষণ আমরা ভালো ছিলাম। যখন বাড়িঘর পার হয়ে শ্মশানের কাছাকাছি আসি আমরা দেখি ভাই আমাদের পিছনে অনেক কিছু হয়ে যেতেছে। আর রাসেল ভাই একটা কথা, আমি ওই সময় না, আমি এই সময় আপনার হুজুর ছিলাম, মানে মাদ্রাসার ছাত্র ছিলাম, তো অনেক কিছু জানা ছিল আমার। পরে আমরা বাড়িঘর যখন দেখি আমাদের পিছন থেকে অনেক কিছু শব্দ আসতেছে যে দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। ওই টাইমে আমার মামা ডরাইছিল। আমি বললাম মামা তুমি কিছু এই সূরা পাঠ করো, তাহলে কোনো সমস্যা হবে না। সূরাটা পাঠ করে 3 বার ফু মারো, বুকে ফু দাও, তাহলে কিছু সমস্যা হবে না। তারপরও রাসেল ভাই আমাদের পিছনে মনে হয় যে অনেক কিছু হয়ে যেতেছে, শব্দ কানের সামনে শুকাইতেছে, দিয়ে যা দিয়ে যা। পরে প্রথম পিটার ব্যাগটা ছিল আমার মামার হাতে। পরে মামা
ও ভয় করলো, পরে দিছে আমারে। পরে আমি নিলাম যে সাহস করে যাওয়ার হবে আজকা। আমি যা যা পারি সুরা মুরা সব পড়তেছি। পরে রাসেল ভাই বিশ্বাস করবেন না, একবার সামনের দিক তাকালেই একটু পর পরে একটা বিড়াই দেখি, এরপর কুত্তা দেখি, মানে অনেক কিছু, একবার সাদা একটা অবয়ব দেখি। মানে এমন অবস্থা যে কোনো কেউ যাদের হার্টের সমস্যা আছে দেখলে তার হার্ট অ্যাটাক করবে, মানে অনেক ভয়ানক। পরে আমাদের চোখের সামনে ভাই এত পিছনের দিক ছিল, ওটা দেখি সামনে আমাদের দৌড়দৌড়ি করতেছে অনেক কিছু সাইড দিয়ে। পরে মামাকে বললাম, মামা দেখো সামনে তো অনেক কিছু, তা তুমি ভয় করো না, এক কাজ করো সূরা পড়ো, আর আমরা চোখ দুইটাকে নিচের দিকে নামিয়ে দিই, চোখ দুইটা নিচ থেকে নামে মাটির দিক থেকে দেখে হাঁটবো আমরা, তাহলে আমাদের চোখের সামনে কিছু পড়বে না। পরে কোনো ঠিক আছে। পরে বিশ্বাস করবে না রাসেল ভাই, এত অবস্থা মানে পিছনে অনেক তুফান হয়ে যেতেছে, যেমন ঘূর্ণিঝড় হয় এইরকম বাতাস, বা কানের সামনে আসে গরম একটা হাওয়া লাগে যে বলে দিয়ে যা আমি খাবো, আমার খিদে নিয়ে গেছে দিয়ে যা। পরে তারপরও আমরা দেই নেবে রাসেল ভাই। পরে অনেক কষ্ট করে মানে আপনার যেখানে বাড়ি ঘর আছে এর আশেপাশে আমরা আসি। আসার পরে এই মাসকে পরে মানুষজনের কাছে যে সাহায্য চাই আমরা, যে এই অবস্থা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। পরে তারা বলে যে তোমরা কি পাগল, এত রাত্রে তোমরা নিচে কিসের জন্য, তোমরা জানো না ওই শ্মশানটা খারাপ, অনেক জায়গাটা অনেক খারাপ জায়গা। পরে আমরা বললাম যে না, আমরা তো কইছিলাম কিন্তু জোর করে আমাদেরকে দেওয়া হয়েছে। পরে আচ্ছা ঠিক আছে, তোমরা এইগুলো এখানে রাখো। তারা আর কি ঘরে তুলে নেবে এই পিঠাগুলি, তারা বাইরে রাখছিল। পরে আমাদেরকে আর কি আপনাদের ওখানে বলে যে তোমরা এখানে ঘুমাও। ঘটনাটি সত্য ঘটনা, যদি ভালো লাগে ভাই শেয়ার করবেন। আর এই জায়গাটার আমি আপনাকে একটা পিক দেবো, সমস্যা নেই, অথবা একটা ভিডিও দেবো যে জায়গায় ঘটেছিল, যদি ভালো লাগে শেয়ার করবেন। যেহেতু আমার এটাই প্রথম ঘটনা, জানি না কিরকম হবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আমি আছি আপনাদের সাথে। তবে এই মুহূর্তে সময় হয়েছে বিদায় নেয়ার। আজকের মতো বিদায় নিতে চাই। যদি ভালো লাগে আমাদের ঘটনা অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তবেও জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।